ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আমি ভাবলাম আপনি মনে নার্স বা এই জাতীয় কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো কি অবস্থা আপনার আম্মুর এখন? ও, রিলিজ করে দিছে? ও আচ্ছা, তাও হসপিটালে আছেন মানে? ও আচ্ছা আচ্ছা, ঈদের পরে চলে আসছেন, ঠিক আছে, যাক ভালো। ঠিক আছে, তো আহ, তো ঈদের ছুটি শেষ হলো মোটামুটি আলহামদুলিল্লাহ। ক্লাসে আপনাদের অ্যাটেন্ডেন্স কতজন আসছে? 15 জন, 16 জন দেখাচ্ছে, বাট আমি তো বাদ। 15 জন অনেক কমই, কারণ আরো তো বেশি হয়। আচ্ছা, হোপফুলি হয়তো ইভেনচুয়ালি বাড়বে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলা জমা দিয়েছেন? অনেকেই জমা দিয়েছেন, আমি আসলে চেক করতে পারি নাই। চেক করে দেখে দিব ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, করেন। অ্যাসাইনমেন্টটা যারা এখনো জমা দেননি করেন, আমি আসলে চেক করতে পারি নাই, করে দেব ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে, আপনারা এটা পেয়ে যাবেন আপডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিন। আচ্ছা, দিয়ে দেন। আহ, তো আমরা গতদিন আপনার যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, আমার ঠিক খেয়াল নাই আসলে, ফাইবার মনে হয় আমরা আলোচনা করছিলাম কিভাবে আপনার মার্কেটিং করতে হয়, এবং আপনার আউটসাইডের মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট জোগাড় করবেন, ওইটা আমরা আলোচনা করছিলাম। আর অন সাইটের হালকা পাতলা কিছু একটু আলোচনা হয়েছিল। খুব সম্ভবত আমরা আপনার কোন কোন হোস্টিং থেকে আপনি ওয়েবসাইটটা পারচেস করবেন সেগুলার একটা লিস্ট দিছিলাম, এবং সেটা কিভাবে প্রসেস করতে হয় সেটা দেখা দিয়েছিলাম। যার মধ্যে আপনার নেম চিপ ছিল, হোস্টিঙ্গার ছিল, ব্লু হোস্ট ছিল, ঠিক আছে, এগুলা আমরা দেখছি। সো এটাই মনে হয় ছিল, এর বেশি কিছু আলোচনা হয় নাই। তো করার যদি কোনো কোশ্চেন থাকে এখান থেকে বলতে পারেন। হ্যালো। আচ্ছা আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তো ঈদের ছুটিতে কি ভিডিওগুলো দেখছেন তো, নাকি দেখা হয় নাই কিছু? প্র্যাকটিস করছিলেন ঈদের ছুটিতে? হুম, না হইলে তো অপরচুনিটি মিস করলেন, তাই না? ঈদের ছুটি ছিল 5-6 দিন, বেশ ভালো একটা আপনাদের সুযোগ ছিল। মানে যারা একটু পিছিয়ে ছিলেন, জিনিসটা কভার করার একটা ভালো সুযোগ ছিল। যাই হোক, করে ফেলেন তাড়াতাড়ি। যতটা প্র্যাকটিস করবেন আপনাদেরই কিন্তু তত জিনিসটা ফ্লুয়েন্সি বাড়বে, তত আপনাদের কনফিডেন্সও আসবে। তা আমরা যেখানে ছিলাম, আমাদের ডোমেন হোস্টিং এন্ড এসএসএল আইডিয়া সেটা আমাদের হয়ে গেছে। এবং আমরা যখন একটা ওয়েবসাইট বিল্ড করব এসইও করার জন্য, আমাদের ন্যাচারালি কি দরকার, হোস্টিংটা দরকার। কারণ আমাদের ডাটাগুলো ওইখানেই থাকবে, আমাদের ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট, আপনার ছবি বলেন, আপনার আর্টিকেল বলেন, সবকিছু কিন্তু হোস্টিং এ থাকবে। সো আমাদের হোস্টিংটা খুবই দরকার, এবং ডোমেইন তো সাথে দরকার আছেই, এসএসএলটাও বেশ ভালো দরকার আছে। তো এই সব কিছু আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, গোড্যাডি আছে, ডাব্লিউপিএক্স আছে, বা আপনার নেমচিপ আছে, বিভিন্ন আপনার হোস্টিং কোম্পানি আছে, এগুলো থেকে আপনি কিনে নিতে পারেন। তো গতদিন আমি নেম চিপে দেখাইছিলাম যে আপনি যদি নেম চিপে যান, সো আমি যদি এখানে আসি, সো এই যে নেম চিপে আসলাম।
এবং নেম চিপে আপনার যদি পারচেস করতেও হয়, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, কি বলছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে, দ্যাট ইজ সাইন আপ করতে হবে। হ্যাঁ, এবং তারপর আপনি যখন এইটা প্রসিডিউরটা কমপ্লিট করবেন, মানে সাইন আপের প্রসিডিউরটা কমপ্লিট করবেন, তখন আপনি এইখানে আপনি যেটা চাচ্ছেন, যেমন ধরেন আমি চাচ্ছি esdm308.com, ঠিক আছে, এই ডোমেন এই নামে একটা ওয়েবসাইট পারচেস করতে। তো সেই ক্ষেত্রে আমি এটা এখান থেকে সার্চে যাব এবং তারপর আমি এটা এখান থেকে কনফার্ম করব যে এটা আসলে অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, কারণ যদি অ্যাভেলেবল না থাকে এটা কিন্তু অনেক দাম হয়, হিউজ প্রাইস হয়, কয়েক হাজার এমনকি কয়েক মিলিয়ন ডলারও হয় যদি খুব ব্র্যান্ডেড ডোমেইন হয়। আপনার ব্র্যান্ডেড ডোমেইন যদি হয় তো প্রাইস কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে। এতে যেমন এই যে esdmt.com চলে আসছে এবং এখানে দেখেন একটা টিক আছে, হ্যাঁ, তার নামের আগে একটা টিক চিহ্ন আছে এবং এইখানে কালারটাও দেখবেন আপনার একটু গ্রিন না, এটা কি কালার? লাইট পেস্ট, আচ্ছা। সো এই যে দেখেন লাইট পেস্ট কালার, হ্যাঁ, এই ধরনের হবে। যদি অকুপাইড থাকে তাহলে দেখবেন আপনার এখানে ক্রস থাকবে, হ্যাঁ, ক্রস থাকে। এবং এটা দেখেন প্রাইসটাও দেখেন, প্রাইসটা কিন্তু এটা নর্মাল আপনার এক বছরে কত, প্রায় $10 মতো। যদি অকুপাইড হয়, ঠিক আছে, তাহলে দেখবেন প্রাইস কিন্তু অনেক বেশি হয়, প্রাইস অনেক বেশি হয়, আপনার কয়েক হাজার ডলার তো হয়, এমনকি কয়েক লাখ ডলারও হইতে পারে, ডিপেন্ড অন ব্র্যান্ডের উপর। সো ওগুলো অকুপাইড, আমাদের ওগুলো দরকার নেই। আমরা যদি দেখি যে এই ধরনের প্রাইসের মধ্যে থাকে আপনার সর্বোচ্চ $10, তার মানে এটা অ্যাভেলেবল আছে। এবং এখান থেকে আমরা যখন অ্যাড টু কার্ট বাটনটাতে যাব, এখানে আমাদের বেশ কিছু অপশন আসবে, যার মধ্যে আমাদের এসএসএল সিলেক্ট না করলেও চলবে, কারণ প্রথম বছর আপনি এটা ফ্রি পাবেন, আপনাকে ইনস্টল করে নিতে হবে, একটু ঝামেলা আছে। এটা আপনি ইনস্টল করে নিতে পারেন ফ্রি, বাট সেক্ষেত্রে আপনার মাসে $6, সরি বছরে $6 যে খরচটা ছিল ওইটা দিতে হচ্ছে না, এটা আপনি ফ্রিতেই পাবেন। বাট আপনার ওয়েব হোস্টিংটা লাগবে, আর তেমন কিছু দরকার নাই। আপনি এক বছরের জন্য বিজনেস ইমেলটাও পাবেন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের নামে বিজনেস ইমেলটা আপনি এক বছরের জন্য ইউজ করতে পারবেন ফ্রিতে, পরবর্তীতে ওটা ওরা চার্জ করবে। সো টোটাল আমার খরচ হবে $32.64, যেটা আপনার এক বছরের জন্য। এবং এটা আপনারা চাইলে বাড়াই নিতেও পারেন, যেমন আপনাদের ডোমেইনটা আপনারা চাইলে আপনার বেশ ভালো, হয়তো 10 বছরের জন্য সর্বোচ্চ করে নিতে পারবেন, এক্সটেন্ড করে নিতে পারবেন ম্যাচুরিটিটা। তারপর হোস্টিংটা মনে হয় 2 বছরের মতো এক্সটেন্ড করা যায়। এবং এখান থেকে আপনার এটা চেক আউটে গেলে যদি আপনার থাকে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি এটা পারচেস করে নিতে পারেন, আপনার অ্যাকাউন্টে এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, আপনি যদি এটা পারচেস করেন। সো ডুয়াল কারেন্সি কার্ড আপনাদের মনে হয় অনেকের নাই, তাই না? আচ্ছা, অধিকাংশের আমার মনে হয় ডুয়াল কারেন্সি কার্ড নাই, বাট লাগবে। এটা আপনারা ডিজিটাল মার্কেটিং এ যদি কাজ করতে চান, আপনাদের কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডটা অনেক লাগবে। সামনে আপনাদের ফেসবুক মার্কেটিং আসতেছে, ওইখানে দেখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলোতে দেখবেন, এটা কিন্তু বেশ ভালো কাজে দিবে। সো ডুয়াল কারেন্সি কার্ড যাদের নাই, করে ফেলেন, এটা এখনই সময়, করে ফেলেন। না, নির্দিষ্ট কোনো ব্যাংক নাই, না নির্দিষ্ট কোনো ব্যাংক দরকার নাই, বাট আপনার একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্ট আছে? আচ্ছা, এক্সপায়ারি ডেট শেষ নেই তো? ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, এটা আপনার ইজিলি করে নিতে পারেন, যে কোনো ব্যাংকের থেকেই আপনি, যে কোনো ব্যাংকেই আপনি এটা করতে পারেন, ব্যাংক ইজ নট এ ফ্যাক্ট, বাট পাসপোর্টটা লাগে, এটাই ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের, আপনি যখন পারচেস করবেন তখন আপনার এই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে এটা পারচেস করতে হবে। আর লোকাল আপনার আছে, লোকাল আপনার কিছু হোস্টিং কোম্পানি আছে, বাট লোকালগুলো সার্ভিস তেমন একটা সুবিধার না।
এদের কাস্টমার সার্ভিসও ভালো না, তো যার কারণে আমি সাধারণত এগুলো রিকমেন্ড করি না, কারণ ঝামেলা করে, বেশ ভালো ঝামেলা করে। হ্যাঁ, সো আপনি যদি ভালো সার্ভিস চান, ইন্টারন্যাশনাল যেগুলো আছে এগুলো থেকে পারচেস করলে ভালো একটা আপনি পাবেন, সার্ভিস পাবেন। তো এটা যখন আপনি পারচেস করবেন, এই আপনার হোস্টিং নেমচিপ বলেন বা হোস্টিং বা ব্লু হোস্ট বা গোড্যাডি যেটাই বলেন না কেন, তারা আপনাকে কিন্তু কয়েকটা ইমেল পাঠাবে। আপনি যেই ইমেল দিয়ে রেজিস্টার করছেন ওই ইমেলে আপনার বেশ কয়েকটা মেইল যাবে, ঠিক আছে, প্রায় 2-3টার মতো মেইল যাবে, যেখানে আপনার তারা ইনভয়েস পাঠাবে। একটা ইমেইলে আপনাকে তারা ইনভয়েস দিবে যে আপনি কত ডলার খরচ করছেন, আরেকটা ইমেইলে ওরা আপনাকে কংগ্রেচুলেট করবে যে আপনি এই তাদের হোস্টিং এ জয়েন করছেন, কংগ্রেচুলেট করবে। আরেকটা ইমেইলে আপনাকে তারা আপনার যে সি প্যানেলের ইমেল আইডি মানে লগ ইন ডিটেলসটা আপনাকে প্রোভাইড করবে। তো এটা 2টা থেকে 3-4টা এরকম হবে। আমি যে বললাম তিনটাই যে হবে জিনিসটা এরকম না, কম বেশি হইতে পারে। কিন্তু আমাদের যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি প্যানেল। হ্যাঁ, সি প্যানেলের অ্যাক্সেসটা আমাদের অবশ্যই লাগবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এটা আবার কি, ঠিক আছে, সি প্যানেল এই জিনিসটা কি জিনিস? সি প্যানেল এটা আপনাদের কোনো কি আইডিয়া আছে এটা কি জিনিস? কারো কি কোনো ধারণা আছে? সি প্যানেলটা হচ্ছে মূলত আমাদের কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, যেটাকে সংক্ষেপে আপনার বলা হয় কন্ট্রোল, সি ফর কন্ট্রোল, সংক্ষেপে সি বলা হয়। এবং এই কন্ট্রোল প্যানেলের কাজটা হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটটা আপনি এই প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, মানে কাজ নাম থেকেই বুঝতে পারবেন যে আপনার টোটাল ওয়েবসাইটটা আপনি এই প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ওয়েবসাইটের যাবতীয় যত কিছু আছে সবকিছু আপনি এই প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এই টোটাল জিনিস থেকে কন্ট্রোল করা যায়, প্লেস থেকে কন্ট্রোল করা যায়। সো আমি যদি এখন আপনাদেরকে দেখাই, আমাদের ক্রিয়েটিভিটির একটা ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের সি প্যানেল আছে, সেখান থেকে আমরা এটা যদি আপনাদেরকে দেখাই। সো আপনি যদি কোনো ওয়েবসাইটে সি প্যানেল অ্যাক্সেস করতে চান, এটার প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে আপনাকে যেতে হবে সিআইটি, মানে আপনার যে ওয়েবসাইট, আপনার যে ডোমেইনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনাকে সি প্যানেল এই কথাটা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। যেমন আমার ওয়েবসাইটটা কি citdmt.com, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমি এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব সি প্যানেল, হ্যাঁ, সি প্যানেল এই কথাটা দিয়ে এরপর আমি এন্টার দিব। আমি যখন এটা লিখে এন্টার দিব, এটা আমার সামনে চলে আসবে ওয়েলকাম টু নেমচিপ হোস্টিং, ঠিক আছে, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটের সি প্যানেল। এবং এখানে আমাকে এন্টার করতে হলে কি কি লাগবে? ইউজার নেম লাগবে এবং পাসওয়ার্ড লাগবে, তাই না? ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস কিন্তু আমার দরকার হবে। সো এই দুইটা জিনিস আমি এখন পাবো কোত্থেকে? ঠিক আছে, আমি যদি আমার ওয়েবসাইটে সি প্যানেলে এন্টার করতে চাই, আমার ইউজার নেম পাসওয়ার্ডটা আমি পাবো আমার থেকে, ওই ইমেল থেকে, যে ইমেলে আমাকে আমার হোস্টিং পারচেস করার পর যে ইমেইলে আমাকে তারা পাঠাবে, সেখানে এই সি প্যানেল অ্যাক্সেস করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড সহ ইমেলটা দেওয়া থাকবে, ঠিক আছে। ইমেল থেকে আমাকে কিন্তু অ্যাক্সেসটা করতে হবে, মানে আমি ডিটেলসটা পাবো, আমার সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড কি সেটা আমি আমার ইমেল থেকে কিন্তু জানতে পারবো, ঠিক আছে। এবং সেটা দেওয়ার পর আপনি তখন এই সি প্যানেলটাতে অ্যাক্সেস করতে পারবেন। বাট এটা আমি এখন আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি, কারণ আমাকে এখন আমার লগ ইন ডিটেলসটা জানতে হবে, মানে সাইন ইন পাসওয়ার্ডটা, ইউজার নেম পাসওয়ার্ডটা বসাইতে হবে। তো আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি ফর টেম্পোরারি টাইম। ওকে, তো এখন এখান থেকে আমার এই যে লগ ইন ডিটেলসটা দেওয়ার পর এইটা হচ্ছে আমার সি প্যানেলের ড্যাশবোর্ড, হ্যাঁ, আমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের ড্যাশবোর্ড। এবং এখান থেকে আমার যে টুলস আমার ওয়েবসাইটের, যেটাকে বলা হচ্ছে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার ওয়েবসাইটের সব কিছু কন্ট্রোল করা যাবে। আপনার ডোমেইন বলেন, আপনার এসএসএল বলেন, আপনার বিজনেস ইমেল বলেন, আপনার সিএমএস, নন সিএমএস, এভরিথিং, আপনি আপনার ওয়েবসাইটের অনেক কিছু কিন্তু এখান থেকে, মানে টোটাল জিনিসটাই আপনি কন্ট্রোল করতে পারবেন, অনেক কিছু না, টোটাল আপনার ওয়েবসাইটে যা কিছু আছে। এবং এই সি প্যানেলের অ্যাক্সেস খুব সেন্সিটিভ একটা ব্যাপার,
খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, কারণ আপনার যদি অথরাইজ না হয়, ঠিক আছে, এমন কাউকে আপনি ট্রাস্ট করেন না, এমন কাউকে যদি আপনি এই cPanel-এর অ্যাক্সেসটা প্রোভাইড করেন, সে আপনার ওয়েবসাইটটা ইজিলি ডিলিট করে দিতে পারে, টোটাল ওয়েবসাইটটা মানে মুহূর্তের মধ্যে, ঠিক আছে, উইদিন মিনিটস এটা কিন্তু ডিলিট করে দিতে পারে কয়েক মুহূর্তের মধ্যে। তো বুঝতেই পারতেছেন খুবই মানে সেন্সিটিভ একটা টুল বা একটা স্পেস হচ্ছে আপনার cPanel। এবং এই cPanel-এ আপনি পরিচিত যারা থাকবে একমাত্র তাদেরকে অ্যাড করবেন, যাদেরকে আপনি ট্রাস্ট করেন, যাদের সাথে আপনার কাজ যদি করতে হয় সেক্ষেত্রে তো অ্যাক্সেস তো দিতেই হবে কাউকে যদি আপনি কাজ করান, কিন্তু অবশ্যই যেন ট্রাস্টওয়ার্দি হয়, ঠিক আছে, বিশ্বাসযোগ্য হয়, কারণ আপনার ওয়েবসাইটটা মানে এখানে থেকে চাইলে সে কিন্তু এটা ডিলিটও করে দিতে পারে, খুব ইজিলি এটা ডিলিট করে দিতে পারে, এবং অনেক ইনফরমেশন থাকে সেন্সিটিভ। তো cPanel-এ আপনি সহজেই কাউকে অ্যাড করবেন না, যদি কাউকে আপনি চিনেন একমাত্র তখনই অ্যাড করবেন, তা না হলে এটা মানে খুব সেন্সিটিভ ইনফরমেশন, সো চেষ্টা করবেন নিজের মধ্যেই রাখতে। তো এই cPanel-এ আপনি যদি আসেন তো দেখেন এখানে আমার বিভিন্ন টুল, বাম পাশে বিভিন্ন টুল দেখা যাচ্ছে, আপনি এখানে সফটওয়্যারগুলো, অ্যাপ ইনস্টলার, ফাইলস, ইমেল, ডাটাবেসেস, ঠিক আছে, MySQL, অনেক টুল আছে। ডান পাশে আপনার এখানে ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে, আপনার আইপি অ্যাড্রেস, আপনার থিম, কি ধরনের থিম ইউজ করতেছেন, আপনার ফাইল কতটুকু ইউজ হয়েছে, টোটাল 3 লাখ, এবং আউট অফ 300,000 এখানে এত ফাইল ইউজ হচ্ছে, যেটা আপনার 92.88% ক্যাপাসিটি। সাবডোমেন, আপনি কয়টা সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন এবং কয়টা ক্রিয়েট করছেন, ডাটাবেস কয়টা রাখতে পারবেন, কয়টা আছে, ইমেল অ্যাকাউন্ট কয়টা ক্রিয়েট করতে পারবেন, কয়টা আছে, আপনার ডিস্ক ইউজেস, আপনি মানে হোস্টিং কতটা ইউজ করতে পারবেন এবং আপনি কতটা করতেছেন, হ্যাঁ, আপনার সব কিছু আপনি এখান থেকে একটা স্ট্যাটিস্টিক্স ফিগার পাবেন, আপনার হোস্টিং, আপনার ওয়েবসাইটের সব কিছু আপনি এখান থেকে ইন এ নাটশেল আপনি দেখতে পারবেন। আর এটা আপনি যখন অ্যাক্সেসটা পাবেন তখন প্রাথমিক অবস্থায় যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে যে মেইল করছে আপনার নেম, যেখান থেকে আপনি হোস্টিংটা পারচেস করেন না কেন, সেই মেইলে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ঠিক আছে, আপনি পাসওয়ার্ডটা সাথে সাথে চেঞ্জ করে নেবেন। আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি এটা কিন্তু চেঞ্জ করে নেবেন। তো সেটার প্রসিডিউর হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যাবেন, ঠিক আছে, এই যে এখানে আপনার রাইট কর্নারে যে প্রোফাইল আছে এখান থেকে আপনি চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে চলে আসবেন। এখানে আপনার ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এগেইন মানে কনফার্ম, হ্যাঁ, তো এভাবে আপনার ইমেইলে যে পাসওয়ার্ডটা দিছিল এই পাসওয়ার্ডটা আপনার ওল্ড পাসওয়ার্ডে হবে, নতুন একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন, স্ট্রেংথ, ঠিক আছে, এটা চেষ্টা করবেন যেন 80 হয়, অ্যাটলিস্ট আপনার আউট অফ 100 এটা যেন 80 হয়, ঠিক আছে, কম করে হলেও যেন অ্যাটলিস্ট 80 হয়, মানে এই যে স্কোর, এই স্কোরটা যেন কমপক্ষে 80 হয়। এনাবল ডাইজেস্ট অথেন্টিকেশন দরকার নাই, ঠিক আছে, এটা কমপ্লিকেশন বাড়ে, এটা দরকার নেই, দিয়ে আপনি মানে এটা ডিসেবল রেখেই আপনি চেঞ্জ ইওর পাসওয়ার্ড নাও এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। সো এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেপ হবে যখন আপনি cPanel অ্যাক্সেসটা পাবেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখানে আপনার আরও অনেক কিছু আছে, যেমন একটা হচ্ছে আপনি চাইলে এখানে আপনার বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারেন। বিজনেস ইমেল ক্রিয়েট করার জন্য আপনি যদি এই টুলস থেকে ইমেইলে আসেন, এই যে ইমেল, এখানে আপনি ইমেল অ্যাকাউন্টস, ঠিক আছে, এই অপশনটাতে চলে আসবেন, ইমেইল অ্যাকাউন্টস, এবং এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বিজনেস ইমেল, এই যে দেখেন আপনার citdmt.com, @citdmt.com, @tanzim.citdmt.com, সো এগুলো কি, এগুলো কিন্তু বিজনেস ইমেল, মানে আপনার নামে একটা ইমেল আইডি হবে, ঠিক আছে, আপনার ডোমেইনের নামে। তো এখন আমার যদি ব্যাচ হয় আপনার esdmteshwar.com, তো সেই ক্ষেত্রে আমি হয়তো দিলাম যে info@esdmteshwar.com, ঠিক আছে, মানে আমার ওয়েবসাইটের নামে একটা ইমেল আইডি যদি আমি দেই, তো তখন এটাকে বলা হচ্ছে আপনার বিজনেস ইমেল। যেমন এই যে এখানে আপনারা দেখতেই পারতেছেন এগুলা বিভিন্ন ইসের নামে করা আছে, ঠিক আছে, মানে ওয়েবসাইটের নামে করা আছে। তো এই ধরনের একটা ইমেল আইডি চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন, যেমন এই যে আমারও একটা আছে, আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার এটা লাগবে না।
সো ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, এখন আমি চলে যাব আপনার ক্রিয়েট, ঠিক আছে, এবং এই অপশনটাতে গেলে দেখেন ইমেল অ্যাকাউন্টস, ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট। এখানে আমার কি করতে হবে, ডোমেইন, হ্যাঁ আমি কোন ডোমেইনটা নিব। সো আমার ওয়েবসাইটটা কি citdmt.com। সো আমি এটা citdmt.com এটাতে রাখতেছি। ইউজার নেম আমার এখানে ইমেইলের ইউজার নেম কি হবে, ধরেন আমি দিলাম এটা সুফিয়ান, সুফিয়ান দিলাম, sufian@citdmt.com হবে টোটাল। এবং পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ড তো দিতেই হবে। সব একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো ফাইন, এই যে দেখেন আপনার স্কোর চলে আসছে, যে দেখেন 99, দ্য পাসওয়ার্ড হ্যাজ এ স্ট্রেংথ অফ 99। হ্যাঁ, সো চেষ্টা করবেন আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 50, which meets or exceed the system requirements of 50, মানে মিনিমাম হচ্ছে 50, চেষ্টা করবেন এটা যেন অ্যাবভ 80 হয়, 80-র বেশি যেন হয়, তাহলে এটা খুব ভালো হয়, আপনার জন্য এটা ভালো হবে। সো এটা দেওয়ার পর, ঠিক আছে, আপনার ডোমেইন, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এটা দেওয়ার পর আপনি চলে যাবেন ক্রিয়েট বাটনটাতে। ক্রিয়েট বাটনটাতে গেলে এখন এখানে এই যে দেখেন আমার ইমেল আইডি, আমার যেটা বিজনেস ইমেল, এটা চলে আসছে। এবং এটা থেকে আমি যদি আমার ইনবক্স, আমার ইমেইলের ইনবক্স যদি চেক করি, তো সেক্ষেত্রে আমি চলে যাব এই চেক ইমেল বাটনটা, এটাতে আমি সিলেক্ট করব চেক ইমেল। এবং এখান থেকে আমার দেখেন রাউন্ড কিউব চলে আসছে। এখান থেকে আমি চলে যাবো, এই যে দেখেন ওপেন একটা বাটন আছে, ওপেন, এই বাটনটা আমি সিলেক্ট করে দেব, ওপেন। সো এই যে দেখেন আমার এটা হচ্ছে টোটাল মানে ইমেইলের ড্যাশবোর্ড বলতে পারেন, আমার ওই sufian@citdmt.com যে ইমেলটা একটু আগে আমি ওপেন করলাম। এখানে দেখেন আপনি কম্পোজ, হ্যাঁ আপনি কি করতে পারবেন, কম্পোজ মানে সেন্ড করতে পারবেন। আপনি যদি কাউকে এই ইমেল আইডি ইউজ করে, এই যে sufian@citdmt.com, এটা ইউজ করে আপনি যদি কাউকে পাঠাইতে চান টু, ঠিক আছে, তার ইমেল আইডিটা এখানে দিবেন, সাবজেক্ট দিবেন, বডি দিতে পারেন, ফাইল অ্যাটাচ করতে পারেন, ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে সেন্ড করলে এটা কিন্তু আপনার এই বিজনেস ইমেল আইডি থেকে সেন্ড হবে, মানে যাকে আপনি পাঠাচ্ছেন সে দেখবে যে এটা এখান থেকে আসছে, ফ্রম sufian@citdmt.com, এখান থেকে এটা আসছে, ঠিক আছে। এটা আপনি এখান থেকে কম্পোজ করতে পারেন। মেইলে যদি যান, এটা হচ্ছে আপনার ইনবক্স, হ্যাঁ এখান থেকে আপনি আপনার ইনবক্স, আপনার ড্রাফট, আপনি কাকে মেইল পাঠাইছেন, জাঙ্ক, আপনার জাঙ্ক ফোল্ডার, ট্র্যাশ, আর্কাইভ, হ্যাঁ ক্যালেন্ডার আছে, বিভিন্ন জিনিস আপনার নর্মাল মানে জিমেইলের মতোই, হ্যাঁ এটা আপনি ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আপনার একটা টুল, যেটা আপনি আপনার সি প্যানেলে আপনি এটা পাবেন, এই টুলটা ইউজ করতে পারবেন বিজনেস ইমেল। সো আমাদের ওয়েবসাইটে দরকার হয়, আমাদের ওয়েবসাইটে কয়েকটা ইমেল আইডি দরকার হয়। আপনার ইনফরমেশনের মানে info@citdmt.com, ইনফো রিলেটেড একটা লাগে, সাপোর্ট রিলেটেড একটা লাগে, ঠিক আছে। সো 2-3টা ইমেল আইডি কিন্তু আমাদের লাগে, আবার মার্কেটিং এর জন্যও লাগে। এবং এটা আপনার কাজ করবে যখন আপনি আউটরিচ করবেন ব্যাকলিংকের জন্য, আপনার বিভিন্ন ওয়েবসাইট ওনারদেরকে যখন আপনি আউটরিচ করবেন, তখন কিন্তু এই ধরনের বিজনেস ইমেল দিয়ে আপনি যখন তাদের সাথে কমিউনিকেটটা করবেন, এটা কিন্তু আপনার ওই এটাকে আরো বাড়ায় দিবে। আপনার অফ পেজ ইস্যুতে এটা কিন্তু অনেক সাহায্য করে এই বিজনেস ইমেলগুলো। তো এটা আপনি আপনার সি প্যানেল থেকে ইজিলি ক্রিয়েট করে নিতে পারেন। এখন আর তারপর এখানে আর কিছু নাই, আসলে অনেক কিছুই আছে, বাট এত কিছু আমাদের দরকারও নাই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডোমেইন, ঠিক আছে, আমাদের ডোমেইনটাতে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব। বাট আগে তো ডোমেইনটা ক্রিয়েট করতে হবে, মানে ডোমেইন ক্রিয়েট করাই আছে, এই যে দেখেন ডোমেইন ইজ অলরেডি ক্রিয়েটেড। বাট এটা আমি আমাদের ক্রিয়েটিভ আইটি ডিজিটাল মার্কেটিং এর যত ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টি মেম্বাররা ইউজ করে, হ্যাঁ। সো এইখানে আমি এটা আসলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো না, আমাকে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। তো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমি চলে যাব আপনার ডোমেইন, এখান থেকে আমি চলে যাব ডোমেইনস। ডোমেইনসে এসে
এখানে আমার একটা সাবডোমেন থাকার কথা, সেটা আমি একটু ডিলিট করে দেই। আচ্ছা, এখন এই যে একটা সাবডোমেন আছে, এটাকে আমি একটু ডিলিট করে দেই, যেটা আমার দরকার নাই। এটা ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, আগে এরকম ছিল না, যার কারণে একটু আমাকে বুঝে শুনে কাজ করতে হচ্ছে। রিমুভ ডোমেইন পার্মানেন্টলি ডিলিট দ্য ডোমেইন। আচ্ছা, মানে ওয়েবসাইটটা রিমুভ হয়ে যাবে। গুড, এটাই তো চাচ্ছি। আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু রিমুভ? ইয়েস। আমার ওয়েবসাইটটা আমি ডিলিট করে দিচ্ছি, মানে আগে যে ওয়েবসাইটটা ছিল সেটা ডিলিট হয়ে যাচ্ছে। সো ডান, এটা আমাদের ওয়েবসাইটটাকে ডিলিট করে দিলাম। এখন সুফিয়ান 3 ডোমেইন এন্ড এনি অ্যাসোসিয়েটেড রিমুভড। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটা সাবডোমেইন ক্রিয়েট করব। বাট আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য করবেন, সেটা আপনার ব্লগিং হোক, অ্যাফিলিয়েট হোক, এজেন্সি হোক, যেটাই হোক না কেন, সাবডোমেইন ক্রিয়েট করার দরকার নাই। চাইলে করতে পারেন, বাট আমি বলবো সাবডোমেইন ক্রিয়েট করার দরকার নেই, মূল ডোমেইনেই করবেন। বাট আমি আমার সিচুয়েশনের জন্য করতে হচ্ছে। সো আমি এখন সাবডোমেইনের জন্য ক্রিয়েট এ নিউ ডোমেইনে যাব। এখান থেকে আপনার ডোমেইন যেটা হবে সুফিয়ান ওরা চেঞ্জ করে ফেলছে, আগে এরকম ছিল না, ইন্টারফেসটা অন্যরকম ছিল। sufyan.citydmt.com শেয়ার ডকুমেন্ট রুট উইথ citydmt.com দরকার নেই। এটা হচ্ছে আমার সেই ফাইনাল ওয়েবসাইট। ওকে, ফাইন। এখন আমি চলে যাব সাবমিট এন্ড ক্রিয়েট অ্যানাদার, দরকার নাই, সাবমিটে চলে যাব। ইট ক্যান টেক আ মোমেন্ট টু ক্রিয়েট আ নিউ ডোমেইন। আচ্ছা, একটু সময় লাগতে পারে। Success, you have successfully created the new sufyan.citydmt.com. ফাইন, আমাদের ডোমেইন ক্রিয়েট করা হয়ে গেছে। ডোমেইন আমাদের কোথায় কোথায়, আচ্ছা একটু 500 পর্যন্ত দেই। এই যে আমাদের ডোমেইন ক্রিয়েট করা হয়ে গেছে। কিন্তু এখন আমি যদি এই ওয়েবসাইটটাতে আসি, এটা কিন্তু এখন আসে নাই। হ্যাঁ, সো আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করতে হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার আমার cPanel টুলসে চলে আসব। আমার ডোমেইনটা সাবডোমেইনটা ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমি চলে যাব স্ক্রিপ্টস, হ্যাঁ, বা সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। সফটাকুলাস অ্যাপ ইনস্টলার থেকে স্ক্রিপ্টসের আন্ডারে আমি ওয়ার্ডপ্রেস মানে সিএমএস যে প্ল্যাটফর্মটা আছে সেটা দিয়ে আমি ওয়েবসাইটটা ডিজাইন করব। সো আমি এখানে ওয়ার্ডপ্রেসে চলে আসব। ওয়ার্ডপ্রেসে এসে এখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমি ইনস্টলে গেলাম। ইনস্টলে যাওয়ার পর এটা হচ্ছে আপনার কানেকশন ইজ নট সিকিউর, মানে এটা HTTPS না। তো সেই ক্ষেত্রে আমি এটা, যেহেতু HTTPS না, আমি এটা HTTP রাখলাম। এবং HTTP রেখে এখানে আমার যেটা আছে sufyan.citydmt.com এটা নিলাম। নিয়ে ডাইরেক্টরি দেওয়ার দরকার নেই, ডাইরেক্টরি আমার লাগবেও না। সো যদি কিছু থাকে এটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে তারপর ভার্সন, চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। এটা লেটেস্ট ভার্সন, অলওয়েজ পিক দ্য লেটেস্ট ভার্সন। আপনার কোন ভার্সনটা নেবেন, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা নেবেন। নিয়ে এখন আপনি যেটা করবেন, সাইটের নেম মাই ব্লগ দিতেও পারেন, বা এখানে ধরেন আমি দিলাম সুফিয়ানস প্রজেক্ট।
সাইট ডেসক্রিপশন এটা কি দিব, সাইট ডেসক্রিপশন দরকার আছে, অবশ্য দিতে হয়, ডেমো পারপোজ। হ্যাঁ, এনাবল মাল্টি সাইট দরকার নাই, ডিসেবল ওয়ার্ডপ্রেস ক্রন দরকার নাই। অ্যাডমিন ইউজার নেম আমার নামটাই দিলাম। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেই। পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। স্ট্রেংথ এই যে দেখেন একটা স্কোর আসছে, চেষ্টা করবেন এটা যেন অ্যাবভ 80 হয়, ঠিক আছে, 80-র বেশি যেন হয়, ওইটা চেষ্টা করবেন। অ্যাডমিন ইমেল, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার রিকভারি কোথায় যাবে, পাসওয়ার্ড রিকভারি, এখানে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, বলার সম্ভাবনা নাই, দিয়ে দিলাম, ঠিক আছে, আমার ইমেল আইডিটা দিলাম। দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো, সিলেক্ট প্লাগ ইন, লিমিট লগ ইন অ্যাটেম্পটস, এটা আপনারা দিবেন, আমি উঠাই দিচ্ছি, আপনারা দিবেন। হ্যাঁ, আপনারা দিবেন। আপনারা কি কি দিবেন এখান থেকে, আপনারা ক্লাসিক এডিটর দিবেন আর লিমিট লগ ইন অ্যাটেম্পটস দেন। W3 টোটাল ক্যাশ রাখতে পারেন, এটা হচ্ছে আপনার মানে স্পিড অপটিমাইজ করার জন্য, আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার জন্য এই প্লাগইনটা লাগে। সো এখানে কিছু প্লাগইনের লিস্ট তারা দিয়ে দিচ্ছে, মানে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন বাই ডিফল্ট এগুলোও ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, তো সব প্লাগইন আমাদের দরকার নাই, প্লাগইন আপনার ওয়েবসাইটের স্পিডকে কিন্তু কমায় দিবে। হ্যাঁ, সো বুঝে শুনে প্লাগইন ইনস্টল করবেন। আমি এখানে আপনার যেটা আপনাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনারা লিমিট লগ ইন অ্যাটেম্পটস রাখবেন, আর আপনারা ক্লাসিক এডিটরটা রাখবেন, আর ব্যাকআপসটা রাখতে পারেন, ঠিক আছে। এই চারটা আপনাদের দরকার হবে। বাট আমি আপাতত এত কিছু নিচ্ছি না, আমি কোনোটাই নিচ্ছি না, আমি শুধুমাত্র W3 টোটাল ক্যাশটাই রাখলাম। রেখে তারপর আপনি ইনস্টল এই বাটনটাতে একটু চলে যাই, এটা ইনস্টল হচ্ছে, দেখা যাক কি হয়। The following errors, installation already exist, আচ্ছা, এটা ইনস্টলেশন অলরেডি এখানে এক্সিস্ট করে, ইন দ্যাট কেস এটা বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার এটা করে দিচ্ছি, শেয়ারিংটা অফ করে দিলাম। ওকে, আর স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমার ওটা ডোমেনটা একটু ঝামেলা হয়েছে, সাবডোমেন তো একই নামে অনেক ওয়েবসাইট ক্রিয়েট করা, যার কারণে ঝামেলা হচ্ছে, ওইটাকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, রিমুভ করতে গেলে ডোমেন্সে যাব, ডোমেন্স 500 ম্যানেজ, remove ওকে। এখন আমি চলে যাব ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে আমি দেব আপনার sufyan5.citdmt.com, ঠিক আছে, এটা দিলাম sufyan5.citdmt.com দিয়ে আমি এখন সাবমিট। সাবমিট হয়েছে। এখন আমি এখান থেকে যদি একটু দেখি, এই যে হয়ে গেছে। সার্ভার কি ডাউন নাকি? আচ্ছা, দেখা যাক। এখন আমি আবার ওয়ার্ডপ্রেসে চলে আসব, এটা একটু রিলোড দিই। ইনস্টল
এটা হচ্ছে নট সিকিউর। সেক্ষেত্রে আপনার এটা আমি দিব http এখান থেকে আমি আপনার সুফিয়ান 5 এটা নিলাম। ডিরেক্টরি ব্ল্যাঙ্ক রাখবেন, এটা লেটেস্ট ভার্সন হবে, কুইক ইনস্টল দরকার নাই। সাইট নেম সুফিয়ানস প্রজেক্ট দিলাম, ডেমো পারপাস, ইউজার নেম হচ্ছে সুফিয়ান, ওকে। স্ট্রিং 85, বলেন। না, রেকর্ডিং অন করে দিচ্ছি। কই মেসেজ করছে, কোন জায়গায় মেসেজ করছে? ও আচ্ছা আচ্ছা, না অন আছে, অন বন্ধ করছিলাম যখন পাসওয়ার্ড বসাচ্ছিলাম, অন করে দিছি। এখন দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। কংগ্রেচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। কোন সফটওয়্যার? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, যেটা সিএমএস, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটটা বিল্ড করব। এখন আপনার ইচ্ছা, আপনি যদি লারাভেল দিয়ে করতে চান, দ্যাট ইজ আপ টু ইউ, বাট আমরা ওয়ার্ডপ্রেসটা নিলাম। এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা যদি দেখতে চাই, সো আমরা এখান থেকে এটা দেখতে পারি, sufian5.c8tmt.com। বাট এটা কি আমাদের হোস্টিং এ কোনো সমস্যা হচ্ছে নাকি? সরি। আচ্ছা, আমি একটু ব্যাকএন্ডে যাই, দেখি ব্যাকএন্ডে কি অবস্থা। ব্যাকএন্ডে আসলাম, ফ্রন্ট এন্ডে যদি আসি, ফ্রন্ট এন্ড তো দেখা যাচ্ছে না, তার এক সমস্যা। দেখি আমাদের মনে হয় হোস্টিং এ সার্ভারের সমস্যা হচ্ছে খুব সম্ভবত। সরি ফর দ্য হোস্টিং প্রোভাইডার দ্যাট ইউ হ্যাভ ইউজড, বিকজ সার্ভার মিসকনফিগারেশন, সার্ভারে একটু ঝামেলা হচ্ছে মনে হয়। তাহলে তো এখানে তো দেখানো যায় তো লাভ নাই। আচ্ছা, আপনাদের প্যান্থিয়নে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখেছিলাম না? আচ্ছা, তাহলে প্যান্থিয়নটাই নেই আমাদের এটার। ওই করেন, ফরগট পাসওয়ার্ড, ওখানে ক্লিক করেন। আচ্ছা, ফেক ইমেল কেন? আপনি ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ওইখানে তো ইমেল অ্যাড্রেস চায়, ওইখানেও কি ফেক ইমেল দিছিলেন নাকি? ও, তাহলে তো হবে না। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, যেমন এই যে আমি যেরকম এইখানে করলাম, হ্যাঁ, এইখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় এখানে কিন্তু আমার একটা ইমেল আইডি লাগছে, এই যে এইখানে ছিল ওই ইউজার নেম পাসওয়ার্ডের নিচে। সো ওইখানে আপনি আপনার অথেন্টিক মানে অরিজিনাল ইমেল আইডিটা দিবেন, ওইখানে টেম্পলেট দেওয়ার দরকার নেই। ঠিক আছে? নতুন করে করতে হবে, হ্যাঁ, নতুন করে করতে হবে। সো আমি তাহলে প্যান্থিয়নটাতেই আসলাম, কারণ আমার এটা ওয়েবসাইটের তাদের সার্ভার মনে হয় ডাউন খুব সম্ভবত, তো যার কারণে এটা ফ্রন্ট এন্ড আসতেছে না। তো এই সি প্যানেল আমার কাজ করতেছে না, যেহেতু আমি আমার প্যান্থিয়ন ওয়েবসাইটে চলে আসলাম, এবং এটা হচ্ছে তার ফ্রন্ট এন্ড। এখান থেকে আমরা ব্যাক এন্ডটাতে যদি যাই, ব্যাক এন্ডে যেতে হলে আমাকে কি করতে হবে বলেন তো? আমার ডোমেইনের পাশে কি লিখতে হবে?
/wp-admin, হ্যাঁ, পুরো কথাটা বলতে হবে, /wp-admin, এটা লিখে এন্টার দিতে হবে। এখানে আপনার ইউজার নেম দেন, পাসওয়ার্ড তো আমি আমারটাও ভুলে গেছি, দেখা যাক কি হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের যখন আপনি আপনার সি প্যানেল থেকে আপনার অ্যাক্সেসটা নেবেন, তখন এই কাজগুলা যেভাবে দেখাইলাম, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা, বিজনেস ইমেল ক্রিয়েট করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, এই কাজগুলো আপনাকে ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের জন্য আপনি এগুলো ধাপে ধাপে করবেন এবং পরবর্তীতে এখানে আপনার ওয়েবসাইটের আরও কিছু কাজ করতে হবে। আপনার ওয়েবসাইটের এটা করতে হইলে, মানে স্পিড সহ আপনার প্রাইমারি যে সেটআপগুলো আছে সেটা ফুল ফাংশনাল করতে হইলে বেশ কিছু কাজ করতে হয়, যেটাকে আপনার বলা হচ্ছে অনসাইট অপটিমাইজেশন। যেটাকে বলা হচ্ছে আপনার অনসাইট অপটিমাইজেশন। এই যে অনসাইট অপটিমাইজেশন, তো এখানে কাজগুলো কি কি? এখানে কাজগুলো হচ্ছে আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এটা আমাদের ডান, ঠিক আছে, এটা আমরা করে ফেলছি। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এটা আমাদের হয়ে গেছে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ডিসকরেজ ইন্ডেক্সিং, এটা আমাদের হয়ে গেছে। থার্ড কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের থিম ইনস্টলেশন করব। ফোর্থ আমাদের টাস্ক হবে পারমালিঙ্ক সেটআপ, এই কাজটা আমরা করব। এগুলো কি নোট করতেছেন সবাই? হ্যালো, একটু নোট করেন। অ্যাক্টিভেট অ্যাকিসমেট এটা করতে হবে। নেক্সট কাজ করতে হবে আমাদের রিনেম আনক্যাটাগরাইজড ক্যাটাগরি, হ্যাঁ, এটা আমাদেরকে করতে হবে। নেক্সট কাজ করতে হবে ডিলিট আনইউজড থিমস অ্যান্ড প্লাগইনস, হ্যাঁ, এটা করতে হবে। নেক্সট কাজ আমাদের করতে হবে অফ ডিরেক্টরি ব্রাউজিং, এটা অপশনাল অবশ্য। অফ ডিরেক্টরি ব্রাউজিং এটা সবসময় লাগেও না, কারণ ডিফল্ট করে দেওয়া থাকে, বাট তারপরও চেক করবেন, সেটা দেখাই দিব। তারপর ডিসেবল পোস্ট রিভিশন, এটা অপশনাল, এটাও সবসময় দরকার হয় না। রিমুভ ডিফল্ট WP অ্যাডমিন অ্যাকাউন্ট, রিমুভ ডিফল্ট WP অ্যাডমিন অ্যাকাউন্ট। আর ফাইনালি হাইড লগইন এরর্স, হ্যাঁ, হাইড লগইন এরর্স। তো এই কাজগুলো আমাদেরকে যখন একটা ওয়েবসাইট সেট করা হবে, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ইনিশিয়ালি আমাদের এই কাজগুলো করতে হবে। এটা আপনার ওয়েবসাইটটাকে প্রাইমারি লেভেলে এসইও মজবুত করবে, আপনার ওয়েবসাইটটাকে প্রাইমারি লেভেলে এটা এসইও স্ট্রেংথ দিবে। তো এগুলা আমাদেরকে ধাপে ধাপে করতে হবে। আমরা প্রথম স্টেপে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এটা আমাদের ডান, কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিছি। এখন এগুলা আমাদেরকে করতে হবে, ডিসকরেজ ইন্ডেক্সিং, থিম ইনস্টলেশন, পারমালিঙ্ক সেটআপ, অ্যাক্টিভেট অ্যাকিসমেট, rename uncategorized category, delete unused themes and plugins, off directory browsing, disable post revision, remove default WP admin account এবং hide login errors, হ্যাঁ, এগুলো আমাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করতে হবে। লেখা শেষ হয়েছে সবার? ও আচ্ছা, ডিজিটাল হয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখলে আপনাদেরই ভালো হয়, লিখলে এগুলো মাথায় থাকে। ঠিক আছে। আচ্ছা, যারা লিখতেছেন লেখা শেষ হলে আমাকে বললেন।
আপনার ফাইবার অ্যাকাউন্টের কি অবস্থা? গিগ কি পাবলিশ করছেন? বলেন কি, অ্যাকাউন্টে ঢুকতে পারেন নাই? আচ্ছা। হুম। আচ্ছা ঠিক আছে। হুম। জমা দিয়ে দেন। কোনটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি হ্যালো হ্যালো হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম 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 হুম। হ্যাঁ করেন করেন, ওইটা পাবলিশ করে দেন। আচ্ছা ঠিক আছে, লেখা যেহেতু ডান, তো আমরা আমাদের কাজে চলে যাই। So আমাদের ফার্স্ট স্টেপ ডান। আমাদের ওয়েবসাইটের জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি, এবং আবারও বলতেছি এটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি বলেন যে না আমি সিএমএস না, আমি নন সিএমএস দিয়ে করবো, দ্যাট মিনস কোডিং, তাহলে আপনার এটা ইনস্টল করার দরকার নাই। ঠিক আছে, মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মানে এগুলা দিয়ে যদি করেন তাহলে এটা দরকার নাই। এই স্টেপটা আপনার স্কিপ করতে পারেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো এটা করার পর সেকেন্ড যেটা হচ্ছে ডিসকারেজ করে দেওয়া। ঠিক আছে, ইন্ডেক্সিংটা। সো ইন্ডেক্সিং আমরা ডিসকারেজ কেন করব বলেন তো? আমরা প্রথম দিকেই কেন এটা ডিসকারেজ করব ইন্ডেক্সিংটা? কারণ কি? উম, আহ, কিন্তু আমরা ডিসকারেজটা কেন করতেছি ইন্ডেক্সিংটা? হ্যাঁ, মানে এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, যাতে সার্চ ইঞ্জিন বট আমার ওয়েবসাইটটা ভিজিট করতে না পারে, এর জন্য আমরা এটা ডিসকারেজ করে দিব। হ্যাঁ, কারণ আমাদের ওয়েবসাইটটা তো মাত্র তৈরি হইলো, জিনিসটা তো এখনো আপনার প্রপার না। অনেক অপশন বাকি আছে, এখনো সেটিং অনেক সেট করা বাকি আছে। তো এই অবস্থায় যদি, হ্যাঁ, তো এটা গুছায় বলতে হবে। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন মানে এটার অর্থ আবার অন্য ধরনের হয়ে যায়। তো আপনার যেটা কারেক্ট অ্যান্সার হবে যে এটা আমার ওয়েবসাইটটা যেহেতু এখনো প্রপারলি সেট করা হয়নি, তো এর কারণে আমার ওয়েবসাইটটাকে আমি এখন ডিসকারেজ করে দিচ্ছি, এটা যেন ইন্ডেক্সিংটা না হয়। ওকে, সো সহজ ভাষায় এভাবে বলবেন যে যেহেতু আমার ওয়েবসাইটটা এখনো প্রপারলি সেট হয়নি, সো এই কারণে আমি এটা ডিসকারেজ করে রাখতেছি, ইন্ডেক্সিংটা যেন না হয়। তো এখান থেকে আমার এটাই কারণ, এবং এখান থেকে আমি ডিসকারেজ করতে হলে আপনাকে এই ব্যাকএন্ডে এসে সেটিংস থেকে আপনাকে চলে যেতে হবে রিডিং। মেনু সেটিংস থেকে আপনি রিডিং এ যাবেন, এবং এখানে আপনার এই যে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা আমার বেলায় ডিসেবল করা আছে। মানে আমি এটা চেক মার্ক দিয়ে রাখছি, কারণ এটা আগে থেকে ছিল, এটা আপনাদের আগেই দেখাই নিছি। ঠিক আছে, সো এটা কিন্তু আপনাদেরকে করে দিতে হবে, আপনাদেরকে এটা ম্যানুয়ালি করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সেটিংস থেকে রিডিং এ আসবেন, সেটিংস থেকে রিডিং এ এসে এটা, তারপর আপনারা এটা চেক বক্সে চেক করে দিয়ে তারপর সেভ চেঞ্জেস, অবশ্যই এটা সেভ চেঞ্জেস করে দিবেন। এটাই হচ্ছে আমাদের ডিসকারেজ করা, আমাদের ওয়েবসাইটটা যেন এখন ইন্ডেক্সিং না হয়। কারণ এই এটা এখনো প্রপার হয় নাই, মানে ওয়েবসাইটটা এখনো আমাদের প্রপারলি সবকিছু ম্যানেজ করা হয়নি।
যখন এটা আপনার কন্টেন্ট দিব, ডিজাইন করব, ফাইনালি যখন এটা রেডি হবে, তখন কিন্তু আবার মনে করে আপনাকে এই মেনুতে এসে সেটিংসে রিডিং থেকে এই অপশনটা আবার উঠায় দিতে হবে, মানে এই চেকমার্কটা তখন উঠায় দিতে হবে। তা না হইলে আপনার ওয়েবসাইট আপনি হয়তো ডিজাইন করছেন, ডেভেলপারকে দিয়ে কাজ করাইছেন, কন্টেন্ট রাইট করছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন, অন পেজের কাজ করছেন, সবকিছু করছেন, বাট আপনার এইটা উঠাইতে মনে নাই, ঠিক আছে, এই চেকবক্সটা আপনার উঠাইতে মনে নাই, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনার ওয়েবসাইট র্যাঙ্ক তো দূরের কথা, মানে এটা ইন্ডেক্সিংই হচ্ছে না, সো র্যাঙ্ক করবে কিভাবে? সো খুবই সেন্সিটিভ একটা জায়গা এটা। যেমন আপনি ইন্ডেক্সিংটা ডিসকারেজ করতেছেন, আবার ফাইনালি রেডি করার পর আপনাকে অবশ্যই এটা কিন্তু আনচেক করে দিতে হবে। তা না হলে কিন্তু এটা আপনি যত ভালোই করেন না কেন, আপনার কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজ, যত কিছুই করেন না কেন, এটা কিন্তু র্যাঙ্ক করবেই না, এটা অসম্ভব ব্যাপার। সো এটা মনে করে কিন্তু আবার করে দিতে হবে, উঠায় দিতে হবে আপনার সবকিছু করার পর। থার্ড যে কাজটা আমরা করব সেটা হচ্ছে একটা থিম বসাইতে হবে। হ্যাঁ, সো থিম বসানোর জন্য আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস এই অপশনটাতে চলে আসব, এবং এখানে যদি আমরা যাই, সো এই যে দেখেন এখানে আমাদের বিভিন্ন থিমস আপনার বাই ডিফল্ট সে আপনাকে দেখায় দিবে, বাই ডিফল্ট সে আপনাকে সেট করে দিবে। কিন্তু এখানে থিমস কিছু আছে আপনার মানে মোবাইল ফ্রেন্ডলি কিছু থিম আছে, এবং মোবাইল ফ্রেন্ডলিনেস খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনার ওয়েবসাইটটা আপনি র্যাঙ্কিং যদি করতে চান, আপনার সার্চ ইঞ্জিনে যদি আপনার ওয়েবসাইটটা আপনি অর্গানিক্যালি আপনি র্যাঙ্কিং যদি করাইতে চান, তো সেক্ষেত্রে মোবাইল অবশ্যই ফ্রেন্ডলি হইতে হবে। আপনার ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলির কোনো বিকল্প নাই। এবং কিছু থিম আছে যেগুলো আপনার মোবাইল ফ্রেন্ডলিনেসের জন্য খুব ফ্রেন্ডলি মানে কাজ করে, যে তার মধ্যে একটা হচ্ছে অ্যাস্ট্রা, ঠিক আছে, আমি নামগুলি বলতেছি, এগুলো আপনারা নোট করে রাখেন। জেনারেট প্রেস, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে আপনাদের ওশেন ডাব্লিউপি। হ্যাঁ, সো অ্যাস্ট্রা, জেনারেট প্রেস, ওশেন ডাব্লিউপি। সো এই তিনটা থিম আপনার খুবই জনপ্রিয়, এবং এগুলা আপনি আপনার খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন ওয়ার্ডপ্রেসে, এবং এগুলা কিন্তু মোবাইল ফ্রেন্ডলিও হয়। হ্যাঁ, তো যার কারণে আমরা এগুলা বেশি ইউজ করে থাকি। তিনটার যে কোনো একটা, আপনি একটা ওয়েবসাইটে যে কোনো একটা থিম ইউজ করতে পারবেন, একটা ওয়েবসাইটে যে কোনো একটা থিম ইউজ করা যায়। হ্যাঁ, সো মাল্টিপল থিম কিন্তু একই সময়ে একটা ওয়েবসাইটে বসানো যায় না। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা থিম নিয়ে কাজ করবেন, হয় অ্যাস্ট্রা নিয়ে কাজ করবেন, না হয় জেনারেট প্রেস নিয়ে কাজ করবেন, না হয় ওশেন ডাব্লিউপি নিয়ে কাজ করবেন। ইদার ওয়ান, যে কোনো একটা নিয়ে আপনাকে আগাইতে হবে। সো আমি কোনটা নিয়ে আগাবো? অ্যাস্ট্রা। তো সেই ক্ষেত্রে আমার বর্তমানে এই যে দেখেন, বর্তমানে আমার কোনটা অ্যাক্টিভ আছে বলেন তো? আমার ওয়েবসাইটে কোনটা অ্যাক্টিভ আছে বোঝা যায়? হ্যাঁ, এই যে দেখেন অ্যাক্টিভ কথাটা আছে না, অ্যাক্টিভ দেখা যায়, অ্যাক্টিভ। হ্যাঁ, এইখানে দেখেন তো অ্যাক্টিভ কথাটা কি আছে? এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ, এগুলাতে অ্যাক্টিভ আছে। হ্যালো, নাই। হ্যাঁ, তো এইগুলা কিন্তু ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, সো এই যে দেখেন অ্যাক্টিভ কথাটা আছে, তার মানে আমার ওয়েবসাইটে এই থিমটা কিন্তু অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে। সো এটা এখন আমি কি করব? আমার কিছু করা লাগবে না। আমি যখন নতুন একটা থিম ইনস্টল করব, অটোমেটিক এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। বিজনেস কনসাল্ট থিমটা অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না। আমি চলে যাব আপনার থিমস থেকে অ্যাড নিউ। হ্যাঁ, অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ, এখানে চলে যাব। অ্যাড নিউতে চলে আসবো, এবং অ্যাড নিউতে এসে এখানে আমি আপনার এই যে অ্যাস্ট্রা, এই যে দেখেন চলে আসছে, সার্চ করার দরকার নেই। এখানে আমি ইনস্টল, ঠিক আছে, এই বাটনটা সিলেক্ট করে দিলাম, অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা ডান। হ্যাঁ, অ্যাক্টিভেট হয়ে গেছে, একটু লোডিং হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে একটা রিলোড দেই, একটু সময় লাগবে, থিমটা সেট হইতে একটু সময় লাগবে।
এই যে দেখেন এটা ডিজাইন কি চেঞ্জ হয়ে গেছে না? এই যে দেখেন পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম দেখা যায়। সো এটা কিন্তু অটোমেটিক রিপ্লেস, যেটা বললাম যে আপনাকে কিছু করতে হবে না। বিজনেস কনসাল্ট থিমটা আপনি যখন নতুন একটা থিম ইনস্টল করবেন সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, অটোমেটিক সেটা চলে যাবে। এবং চলে যাবে মানে আপনার সবকিছু নিয়েই যাবে, মানে ডিজাইন যা কিছু আছে সবকিছু সে নিয়েই চলে যাবে, আপনাকে নতুন করে আবার সবকিছু করতে হবে। সো এটাই হচ্ছে মানে আপনার ডাবল একটা খাটনি আর কি। তো দরকার নেই, আপনি একবারই থিম ইনস্টল করবেন, বারে বারে থিম ইনস্টল করার দরকার নেই, এতে আপনার খাটনিটা বাড়বে। যেহেতু আমার ছিল বিজনেস কনসাল্ট, এর জন্য আমাকে নতুন করে অ্যাস্ট্রা থিমটা বসাইতে হইল। তো এটা হচ্ছে আমার থিম ইনস্টলেশন। থিম ইনস্টলেশনে আমরা 3টা থিম দেখলাম, অ্যাস্ট্রা, জেনারেটপ্রেস, ওশেন ডাব্লিউ। এই 3টার যে কোনো একটা নিয়ে কাজ করব। কেন? কারণ এটা আমার ওয়েবসাইটের জন্য ফ্রেন্ডলি হবে, প্লাস এসইওর জন্য এটা সাহায্য করবে। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি। এখন নেক্সট আমার স্টেপ হচ্ছে পারমালিঙ্ক সেটআপ। হ্যাঁ, সো পারমালিঙ্ক জিনিসটা কি বলেন তো আমাকে? পারমালিঙ্ক বলতে আমরা কি বুঝি? পারমালিঙ্ক বলতে আমরা কি বুঝি, কোনো আইডিয়া আছে? হ্যাঁ, পার্মানেন্ট লিঙ্ক, এবং সহজ ভাষায় যদি বলি এটা হচ্ছে ইউআরএল। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক, বা এটাকে বলা হচ্ছে আপনার ইউআরএল। সো ফর এক্সাম্পল ধরেন আমার যে ওয়েবসাইটটা আপনার যেটা সি প্যানেলের মধ্যে ক্রিয়েট করছিলাম, sufian5.citdmt.com, এটা হচ্ছে তার পার্মালিঙ্ক। হ্যাঁ, তার ইউআরএল। সো আপনার ওয়েবসাইটের ইউআরএল আপনার সেট করতে হবে। ঠিক আছে, কেন সেট করতে হবে? কারণ আপনি যখন কোন একটা পোস্ট ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটের জন্য, বা কোন একটা পেজ ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটের জন্য, তো প্রত্যেকটা পোস্ট বা পেজের জন্য বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস কিন্তু একটা ইউআরএল সেট করে দিবে। প্রত্যেকটা পোস্টের জন্য, প্রত্যেকটা পেজের জন্য আলাদা কিন্তু একটা ইউআরএল থাকে, আলাদা কিন্তু একটা লিঙ্ক থাকে প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা পেজের জন্য। তো যখন আপনি কোনো একটা পোস্ট ক্রিয়েট করতেছেন, বা যখন আপনি কোনো একটা পেজ ক্রিয়েট করতেছেন আপনার ওয়েবসাইটের জন্য, তো ওগুলোর জন্য কিন্তু আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস অটোমেটিক একটা ইউআরএল সে জেনারেট করে ওই পার্টিকুলার পোস্ট বা পেজের জন্য। অটোমেটিক একটা ইউআরএল কিন্তু জেনারেট হয়। তো এটা যেন আপনার এসইও ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি হয়, কারণ আমাদের ওয়েবসাইট অডিটের সময় আমরা দেখছিলাম একটা অপশন ছিল এসইও ফ্রেন্ডলি, মনে আছে? ইউআরএল ডেলিমিটার, ইউআরএল ফ্রেন্ডলিনেস। সো এটা আমার যেন এসইও ফ্রেন্ডলি হয়, তো এটার জন্য আমাকে কি করতে হবে? পারমালিঙ্ক সেটআপ করতে হবে। ঠিক আছে, স্টেপ 4 যেটা পারমালিঙ্ক সেটআপ। সো পারমালিঙ্ক সেটআপ করতে হলে আমাকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে আমি এই যে দেখেন পারমালিঙ্ক একটা অপশন আছে, দেখা যায়, এখানে আমি চলে আসব। এখান থেকে এই যে দেখেন পারমালিঙ্ক স্ট্রাকচার, এটা কোন ধরনের হবে? প্লেন, ডে অ্যান্ড নেম, মান্থ অ্যান্ড নেম, নিউমেরিক, পোস্ট নেম, কাস্টম স্ট্রাকচার। আপনার এখানে টোটাল 6টা অপশন আছে। আউট অফ 6 আপনি যে কোনো একটা চুজ করবেন। বাই ডিফল্ট এখানে দেখেন ডে অ্যান্ড নেম এই পারমালিঙ্ক স্ট্রাকচারটা আছে, বাট এটা কিন্তু প্রপার না। ঠিক আছে, কেন প্রপার না? কারণ এখানে একটা এক্সাম্পল দিছে। এক্সাম্পলে দেখেন আপনার লিঙ্কের পাশে তারা ইয়ার দিছে, মান্থ দিছে, ডেট দিছে, তারপর তার স্ল্যাগ মানে ওই পোস্ট বা পেজের নামটা দিছে। বাট এটা এখানে যে নিউমেরিক ফিগারগুলো চলে আসছে, এতে আমার ইউআরএল এর ফ্রেন্ডলিনেস হয়েছে নাকি হয় নাই? হয়নি। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এটা রাখা যাবে না। তো আমি এখন কোনটা রাখবো আপনারাই বলেন। প্লেন নিব, ডে এর নেম নিব, মান্থ এর নেম, নিউমেরিক? প্লেনে দেখেন তো এখানে আপনার স্পেশাল ক্যারেক্টার আছে, ডিজিট আছে, আছে না? এই যে এই যে দেখেন, এটা কি স্পেশাল ক্যারেক্টার না? কোশ্চেন মার্ক দেখা যায়? না না না, কাস্টম তো, কাস্টম আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকবার আপনি পোস্ট এবং পেজ ক্রিয়েট করার সময় আপনাকে এটা ইনপুট দিতে হবে আপনাকে। অথবা আপনি যদি ভুলে যান তাহলে অটোমেটিক ওয়ার্ডপ্রেস একটা ক্যারেক্টার অ্যাসাইন করে দিবে।
হ্যাঁ, তাহলে আমাদের হুম 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 সো এই ক্ষেত্রে আপনার যেটা প্রপার পোস্ট নেম, ঠিক আছে, এই 6টা থেকে যেটা প্রপার সেটা হচ্ছে পোস্ট নেম। আমরা পোস্ট নেমটা নিব এবং পোস্ট নেমটা থেকে এখান থেকে আমাদের কিছু লাগবে না, আমাদের অপশনাল এগুলো দরকার নেই। আমরা চলে যাব সেভ চেঞ্জেস, এই অপশনটাতে আমরা চলে যাব। এই যে দেখেন আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচার আপডেট করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের অ্যাকিসমেট অ্যাক্টিভেট করতে হবে। অ্যাকিসমেট অ্যাক্টিভেট করতে হবে। অ্যাকিসমেট অ্যাকিসমেট কি জিনিস আপনাদের জানার কথা না। অ্যাকিসমেটটা হচ্ছে মূলত একটা প্লাগ ইন, ঠিক আছে, প্লাগ ইন। প্লাগ ইন কি জিনিস এটা জানার কথা, বলেন তো প্লাগ ইন কি জিনিস? প্লাগ ইনের কাজ কি? হ্যালো, হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, সো প্লাগ ইনের কাজ কি? জানি না নাকি? আচ্ছা, প্লাগইনের কাজ হচ্ছে আপনার কাজটা মানে ওয়েবসাইটে বিভিন্ন যে ইগুলা আছে, আপনার ফাংশনগুলা, এই ফাংশনগুলা ইজি করে দেওয়া। প্লাগইনের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাংশনগুলা ইজি করে দেওয়া। কোনো ধরনের কোডিং লাগবে না, আপনি ইজিলি এগুলা আপনার ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য, ইজিলি আপনি এটা বসাইতে পারবেন। এটাই হচ্ছে মূলত প্লাগইনের কাজ। তো ফর এক্সাম্পল আপনাদেরকে ওই যে কন্ট্যাক্ট ফর্ম দেখাইছিলাম, মনে আছে আপনাদের? এখানে কন্ট্যাক্ট আছে, যদি যাই এখান থেকে আপনারা ইজিলি একটা কন্ট্যাক্ট ফর্ম কিন্তু জেনারেট করতে পারেন। সো প্লাগইনের মাধ্যমে এটা হয়। তো এটাই হচ্ছে মূলত আপনার কাজ। এবং বা ইয়োস্টের মাধ্যমে আপনার আমরা দেখছিলাম যে robot.txt কিভাবে জেনারেট করতে হয়। হ্যাঁ, এক্সএমএল সাইট ম্যাপ তারা অটোমেটিক জেনারেট করে দিচ্ছে, দেখছিলাম না ইয়োস্টে, এসইও গাইডলাইন ক্লাসে। হ্যাঁ, সো এটাই মূলত প্লাগইনের কাজ, আপনার ওয়েবসাইটের ফাংশনগুলোকে ইজি করে দেওয়া। তো সেক্ষেত্রে আপনার কোডিং লাগবে না, আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড না সরি ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, দ্যাটস ইট। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। তো অ্যাকিসমেট হচ্ছে ওই ধরনের একটা প্লাগইন। এবং এই প্লাগইনের কাজ কি? প্রত্যেকটা প্লাগইনের আলাদা ফাংশন আছে। হ্যাঁ, যেমন ইয়োস্টের কাজ হচ্ছে আপনি এসইও সাহায্য করে প্রত্যেকটা প্লাগইনের, যেমন রিডিরেকশন, এটা দেখছিলাম আপনার যদি ব্রোকেন লিংক হয় তাহলে রিডিরেক্ট করার ব্যাপারে লাগে। হ্যালো ডলি এটা আজেডা, এটা কাজের কিছু না। অ্যাকিসমেট প্লাগইনের কাজটা হচ্ছে মূলত আপনার এন্টি স্প্যাম, ঠিক আছে, আপনার ওয়েবসাইটটাকে সে স্প্যাম থেকে রক্ষা করবে। আপনার ওয়েবসাইটে যেন স্প্যামিং না হয়, বিশেষ করে আপনার ওয়েবসাইটটা যখন দেখবেন ভালো একটা পজিশনে গেছে, অনেকেই দেখবেন এখানে স্প্যাম করবে বিভিন্ন ভাবে, বিভিন্ন কমেন্টের মাধ্যমে, বিভিন্ন ভাবে। আপনার ওয়েবসাইটটা ভালো একটা পজিশনে গেলে ওরা কিন্তু আপনার ওয়েবসাইটটাকে টার্গেট করবে, স্প্যামাররা। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যেন স্প্যামিং না হয়, এটার জন্য আমাদেরকে এই পার্টিকুলার যে প্লাগইনটা আছে অ্যাকিসমেট, এই প্লাগইনটা আমাদেরকে ইউজ করতে হয়, যেটা হচ্ছে মূলত অ্যান্টি স্প্যামিং একটা প্লাগইন। তো এই প্লাগইনটা আপনার করতে হবে, ইনস্টল করতে হবে। এটা দেখেন বাই ডিফল্ট আমাকে দিয়ে দিচ্ছে, অথবা আমি হয়তো আগে করছি কিনা আমার ঠিক খেয়াল নাই। তা আপনার যদি না থাকে আপনি অ্যাড নিউতে চলে যাবেন। অ্যাড নিউতে গিয়ে এখানে আপনি টাইপ করবেন সার্চ প্লাগইনের জায়গায় অ্যাকিসমেট, ঠিক আছে, অ্যাকিসমেট। এই যে দেখেন অ্যাকিসমেট এন্টি স্প্যাম, হ্যাঁ চলে আসছে। তো আমার এটা আগে থেকে ইনস্টল করা ছিল, যার কারণে আপডেট নাও আসছে। বাট আপনাদের যদি না থাকে, আপনাদের এখানে ইনস্টল নাও এই কথাটা আসবে, ইনস্টল নাও, এবং এখানে ক্লিক করে আপনারা আপনাদের ওয়েবসাইটে এটা ইনস্টল করে নেবেন। করার পর এটাকে আপনাদের অ্যাক্টিভেট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভেট করে নেওয়ার জন্য আপনারা চলে যাবেন, হ্যাঁ, স্প্যাম প্রোটেকশন, এটাও এন্টি স্প্যাম। এটা রিভিউ ভালো, বাট কিছু আছে আপনার ফ্রি, কিছু আছে পেইড। হ্যাঁ, তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব তাই আমরা এটা নিব। এবং এটার আপনার কিন্তু অনেক বেশি, ইনস্টলেশন অনেক বেশি।
সো এখান থেকে আমার যে অ্যাকিসমেটটা ছিল এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো যার কারণে আমি এটা ইনস্টল করার দরকার নেই, আমি এখন অ্যাক্টিভেট করে নেব। সো আমি অ্যাক্টিভেট বাটনটাতে ক্লিক করলাম। অ্যাক্টিভেট বাটনটাতে ক্রিয়েট করার পর এখন আমাকে একটু সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গেলে এখানে দেখেন আমাকে এপিআই কি বসাইতে বলা হচ্ছে। এপিআই কি মানে আমি এই প্লাগইনটা যে অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট করার জন্য আমাকে একটা কি বসাইতে হবে, মানে পাসওয়ার্ডের মতো একটা আসবে। সো এটা জেনারেট করতে হলে আমি চলে যাব কোথায়, আমি চলে যাব গেট ইউর এপিআই কি, এখানে আমি ক্লিক করতে পারি, অথবা আমি গুগল করতে পারি অ্যাকিসমেট, এবং সেখান থেকে আমি প্রাইজিং এ গেলে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ আসবে। এইখানে তাদের প্রাইজিং গুলো আছে। হ্যাঁ, আপনার পার্সোনাল প্রো, বিজনেস এন্টারপ্রাইজ। সো এইখানে দেখেন আপনার কত, প্রায় $5 লাগতেছে। এখানে দেখেন আপনার প্রায় $25 লাগতেছে। এটা কাস্টম, এটা আপনি আপনার ইচ্ছা মতো সার্ভিস নিলে ওরা এটা আপনাকে প্রাইসিংটা বলবে। বাট আমরা পার্সোনাল, হ্যাঁ এখানে যাব গেট পার্সোনাল স্প্যাম প্রোটেকশন, এখানে যাব এবং এখানে দেখেন আমাদের কত খরচ হচ্ছে প্রতি বছর, $36। হ্যাঁ, বাট আমরা তো নিব এটা ফ্রিতে, তাই না? সো আমরা এটা ধরে এটাকে 0 করে দেব। 0 করে দিলাম। 0 করে এখানে যে অপশনগুলো আছে এগুলা ক্লিক করে আমরা চলে যাব কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন, এই অপশনটাতে চলে যাব। এই অপশনটাতে এসে ইওর অর্ডার অ্যাকিসমেট পার্সোনাল, এটা হচ্ছে ফর $0। এখানে বিলিং ইনফরমেশন দিতে হলে আমার ইমেল লাগবে, বাট এখানে আমি ইমেল দিব আমার যে টেম্প মেল আছে ওইটা দিব, টেম্প মেলটা দিব। ঠিক আছে, আমি দিচ্ছি, বাট আপনারা যখন আপনাদের ওয়েবসাইটের জন্য করবেন আপনাদের টেম্প মেল দেওয়ার দরকার নাই, আপনারা অথেন্টিক মেল দিবেন। আপনাদের যেটা অরিজিনাল মেল সেটা দিবেন। আমি এটা কপি করে নিলাম। কপি করে এখানে আমি ইমেলটা দিলাম। ইমেলটা বসানোর পর কান্ট্রি দিব আমি ইউনাইটেড স্টেটস। পোস্টাল কোড লাগবে। পোস্টাল কোড হচ্ছে আপনার continue to payment. Contact please review. You cannot use, there are problems with them. Locking same email কেন? টা দিলাম। fake email generator। আরেকটা ইউজ করে দেখি। কপি is a different maximum of email না। পোস্টাল কোডের সমস্যা নাই, পোস্টাল কোডের সমস্যা নাই। ইমেল প্রোভাইডার ব্লক করছে, ওইটাই আসতেছে।
আচ্ছা, আগে তো এগুলো কাজ করতো, এখন কি কাজ করে না? আচ্ছা, যে বিজনেস ইমেলটা দিছি ওইটা দিয়ে ট্রাই করে দেখি। কি দিছিলাম? sufyan@siteidindia.com। ওকে, ডান। এখন পেমেন্ট মেথড ফ্রি পারচেজ, এখানে তো পেমেন্টের কিছু নাই। কমপ্লিট চেকআউট, এখানে আমরা চলে যাব। আগে টেম্পেলে কাজ হইতো, এখন মনে হয় হচ্ছে না। এখন আপনাদের অথেন্টিক ইমেল দিতে হবে। লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। ওকে, কন্টিনিউ। লেট দ্য স্প্যাম ব্লকিং। এই যে দেখেন, আমরা একটা এপিআই কি চলে পেয়ে গেছি। হ্যাঁ, এটাকে আমরা কপি করে নিব। এপিআই কিটা কপি করে আমাদের ওয়েবসাইটের এই যে দেখেন ম্যানুয়ালি এন্টার এন এপিআই কি, এটা বসাই দিব। বসানোর পর ইউজ দিস কি, এই বাটনটা আমরা সেট করে দেব। অ্যাকিসমেন্ট ইজ নাও অ্যাক্টিভেটেড। ঠিক আছে, এই যে দেখেন আমাদের একটা মেসেজ দিছে, অ্যাকিসমেন্টটা আমাদের অ্যাক্টিভেট করা হয়ে গেছে। কমেন্ট শো দ্য নাম্বার অফ অ্যাপ্রুভ কমেন্ট বিসাইড ইচ কমেন্ট অথর, দরকার নাই। স্ট্রিকনেস সাইলেন্টলি ডিসক্লেয়ার্ড, অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য ফর। ওকে, ফাইন। এটাকে আমরা সেভ করে দিলাম যেরকম ছিল। সেভ অ্যাকাউন্ট অ্যাকিসমেন্ট পার্সোনাল স্ট্যাটাস অ্যাক্টিভ, ডান। সো এটা হচ্ছে আমাদের প্রসিডিউর, কিভাবে আমরা এটা অ্যাক্টিভেট করব অ্যাকিসমেন্টটা আমাদের ওয়েবসাইটের জন্য, যাতে স্প্যামিং না হয়। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের রিনেম আনক্যাটাগরাইজ ক্যাটাগরি। ঠিক আছে, সো রিনেম আনক্যাটাগরাইজ ক্যাটাগরিটা হচ্ছে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের পোস্টে যাই, পোস্ট থেকে দেখেন ক্যাটাগরিজ নামের একটা অপশন আছে। এই ক্যাটাগরিজ অপশনটাতে যদি আমরা আসি, সো এখানে আমরা বিভিন্ন অপশন পাবো, যার মধ্যে একটা থাকে আনক্যাটাগরাইজড। হ্যাঁ, বাট এটা আমি অলরেডি গত ওই যে আপনাদের যখন দেখাইছিলাম লোকাল হোস্টে, ওইটা আমি রিনেম করে দিছি। বাট এইখানে দেখবেন আপনাদের একটা অপশন থাকবে আনক্যাটাগরাইজ নামে। এখন আমার ওয়েবসাইটে যদি আনক্যাটাগরাইজ নামে অপশন থাকে, তো তাহলে এটা আমার ওয়েবসাইটে যারা ট্রাফিক আছে ওদেরকে কি করবে, এটা করবে না, কনফিউজিং করবে, তাই না? সো এই ক্ষেত্রে আমি যেটা করব, রিনেম করব। সো রিনেম করতে হলে এখান থেকে আমি এডিট, হ্যাঁ, এডিটে যাব। এডিটে গিয়ে এটা লেখা থাকবে আপনার আনক্যাটাগরাইজ, এইখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন। ঠিক আছে, আনক্যাটাগরাইজ যেন না থাকে। বটম লাইন হচ্ছে এটা যেন আনক্যাটাগরাইজ নামের যেন কোনো কিছু না থাকে। সো এটা আনক্যাটাগরাইজ না থেকে আপনি এটা ব্লগস দিতে পারেন। ঠিক আছে, আপনি এটা আপনার নিশের নামে দিতে পারেন। ঠিক আছে, কিচেন, হেলথ, এই ধরনের দিতে পারেন। সো এটা হচ্ছে মূলত আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আনক্যাটাগরাইজ যেন না থাকে। এখানে নেমস আপনি আপনার নিশের নামে দিতে পারেন বা ব্লগস দিতে পারেন, যেহেতু প্রত্যেকটা ওয়েবসাইটে এই ধরনের ক্যাটাগরি থাকে। সো এটা রেখে এটাকে আপনি আপডেট, ঠিক আছে, আপডেট, যেহেতু আমার অলরেডি ব্লগ নামেই আছে, আমার এখানে আনক্যাটাগরাইজ নামে কিছু নাই, সো আমার এটা দেওয়ারও কোনো দরকার নাই। আমি এটাকে আপডেট করে দিলাম, যে নামে আছে ওই নামেই আপডেট করে দিলাম, ব্লগস ওই নামে আপডেট করার পর এটা ডান। এটা আমাদের রিনেম করা হয়ে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ডিলিট আনইউজ থিমস অ্যান্ড প্লাগইনস। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, বাই ডিফল্ট কিছু থিম অ্যান্ড প্লাগইন আপনাকে সে দিয়ে দিবে, ওয়ার্ডপ্রেস অটোমেটিক দিয়ে দিবে। কিন্তু আপনি তো আপনার ওয়েবসাইটে থিম ইউজ করতে পারবেন সর্বোচ্চ কয়টা থিম ইউজ করতে পারবেন? হ্যাঁ, অনলি ওয়ান। তো বাকিগুলো যেহেতু আপনি ইউজ করতে পারতেছেন না, ওটা তো রেখে লাভ নাই, কারণ আপনার ওয়েবসাইটের স্পিডটাকে কিন্তু এটা হ্যাম্পার করবে। সো যেহেতু আপনার ওয়েবসাইটটা স্পিডটাকে হ্যাম্পার করবে, সো আমরা এখানে শুধুমাত্র একটাই রাখা যায়, একটাই রাখবো, বাকিগুলো আমরা রাখবো না। এবং এটাই বলা হচ্ছে আপনার ডিলেট। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে আপনার ডিলেট আনইউজ থিমস অ্যান্ড প্লাগইন। এবং এখানে আরেকটা পার্ট হচ্ছে প্লাগইন। তো এখানে আপনার থিমের পাশাপাশি ওয়ার্ডপ্রেস আপনাকে কিছু প্লাগইনও দিবে, এটাকেও আপনার রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, এবং এগুলা কেন? কারণ এগুলা আনইউজড।
হ্যাঁ, যেগুলো আপনার অব্যবহৃত থাকতেছে, এবং এগুলা থাকলে আপনার ওয়েবসাইটের স্পিড কি হবে, কমে যাবে। ঠিক আছে, আনইউজ জিনিসগুলা। তো আমাদেরকে আনইউজড এই জিনিসগুলোকে রিমুভ করতে হইলে আমি চলে যাব অ্যাপিয়ারেন্সে থিমস এই অপশনটাতে। এই যে দেখেন আমার এখানে অনেক থিম সে দিছে, অনেক অটোমেটিক চলে আসছে। এজেন্সি স্টার্টার, বিজনেস কনসাল্ট, 2011, 2017, 2019, 2014, ঠিক আছে, অনেক থিম চলে আসছে, তাই না? দেখা যায়। বাট আমি কয়টা থিম ইউজ করতেছি বর্তমানে? একটা, অ্যাস্ট্রা, তাই না? সো এগুলো আমার দরকার আছে? দরকার নাই। সো আমি থিম ডিটেলসে যাব, এবং এই যে দেখেন নিচে ডান পাশে ডিলেট একটা বাটন আছে, দেখা যায়? এই বাটনটা সিলেক্ট করে ওকে করে দিবেন। ঠিক আছে, বাটনটা সিলেক্ট করে ওকে করে দিলে এটা আপনার যে ওয়ার্ডপ্রেস আছে এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। সো থিমগুলো একটু ভারী জিনিস, তো এটা রিমুভ হইতে একটু সময় লাগে। ঠিক আছে, এভাবে আপনি থিম ডিটেলসে যাবেন, ডিলেট, ওকে। থিম ডিটেলস, ডিলেট। সেভাবে পারবো আমরা থিমগুলো ডিলিট করতে, আনইউজ থিমগুলো পারবো। ঠিক আছে, আমি আর বাকিগুলা করলাম না, একই প্রসেস। আপনি আপনার থিম ডিটেলসে যাবেন, ডিলিট বাটন সিলেক্ট করবেন, ওকে করে দেবেন, সেম প্রসিডিউর। ঠিক আছে, একই প্রসেস। সো এভাবে আপনারা আগাবেন, আপনাদের থিমগুলো যেগুলো লাগবে না এগুলো রিমুভ করে দিবেন। এবং আরেকটা হচ্ছে প্লাগইন। হ্যাঁ, প্লাগইন আনইউজ জানার জন্য প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, ঠিক আছে, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস এখানে চলে আসবেন। এখানে এসে যেগুলো আপনার দরকার হবে না এটা লিস্ট দেখেন। অ্যাকিসমেট কি ডিলিট করে দিব নাকি থাকবে? থাকবে, তাই না? কারণ আমরা তো এটা স্প্যামিং যাতে না হয় এর জন্য ইউজ করতেছি। সো এটা কি আনইউজ মানে আননেসেসারি? নেসেসারি। সো এটা আমাদের রাখতেই হবে। হ্যালো ডলি দরকার নাই, হ্যালো ডলিকে রিমুভ করে দেন। রিডিরেকশন দরকার নাই, এটা দেখাইছিলাম ক্লাসে এমনিতে, সো এটা আমার লাগবে না, এটা ডিঅ্যাক্টিভেট করে এটাকে রিমুভ করে দেই। ওকে, ইয়োস দরকার হবে, সো ইয়োস থাকুক। হ্যাঁ, সো তাহলে আমার ছিল কয়টা ছিল? 4টা। আছে কয়টা? এখন 2টা। সো বাকিগুলো আমি কি করছি? রিমুভ করে দিছি, যেগুলো আনইউজড। হ্যাঁ, সো এটা কেন করলাম? কারণ আমার ওয়েবসাইটের স্পিডটা যেন হয়, স্লো না হয়, স্পিডটা যেন ফাস্ট হয়। সো এটা হচ্ছে আপনার ডিলিট আনইউজ থিমস এন্ড প্লাগইনস। এরপর নেক্সট স্টেপে আসেন অফ ডিরেক্টরি ব্রাউজিং। সো অফ ডিরেক্টরি ব্রাউজিং ব্যাপারটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কিছু ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে ডিরেক্টরি। আপনার ওয়েবসাইটের কিছু ফোল্ডার আছে যেগুলোকে বলা হয় ডিরেক্টরি। হ্যাঁ, ডিরেক্টরি। এখন এই ডিরেক্টরি ফোল্ডারগুলোর অ্যাক্সেস যদি আপনার হ্যাকাররা পায় বা আপনার ওয়েবসাইটের যারা ক্ষতি করতে চায় ওরা যদি পায়, তো তাহলে আপনার ওয়েবসাইটের তারা করতে পারে, ড্যামেজ করতে পারে, হ্যাম্পার করতে পারে। তো এটার জন্য আমরা কি করব? এই ধরনের ফোল্ডারগুলো অফ করে দিব, যাতে সবাই এই ফোল্ডারগুলো যেন দেখতে না পারে, আমার ওয়েবসাইটের ফোল্ডারগুলো যেন তারা দেখতে না পারে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি এখানে আসি, ইন ইউআরএল দিয়ে কোলন ইনভার্টেড কমা wp হাইফেন কন্টেন্ট /plugins, এখান থেকে যদি আমি যাই, ক্যাপচা চলে আসছে। বাহ, নতুন ধরনের ক্যাপচা দিছে তো। ওকে, এখান থেকে এই যে দেখেন এগুলা হচ্ছে এই যে ইন্ডেক্স অফ wp হাইফেন কন্টেন্ট /plugins, এটা
housekedentistry.com, এটা হচ্ছে lunsalon.com, এটা হচ্ছে tubana.com। এগুলা কি? এগুলা কিন্তু তাদের ডিরেক্টরি ফাইলস ফোল্ডার ওয়েবসাইটের, ঠিক আছে। এবং এই যে দেখেন প্যারেন্ট ডিরেক্টরি, WP রকেট চলে আসছে, আপনার ওয়ার্ডফ্রেন্স চলে আসছে। এগুলা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস এবং এখানে যাদের হ্যাকিং নলেজ আছে ওরা ইজিলি, এটা ডিপেন্ড করে, যেহেতু ওয়ার্ডফ্রেন্স আছে সো মনে হয় পারবে না। মানে এগুলা যদি কোনো হ্যাকারের হাতে পড়ে তাহলে আপনার ওয়েবসাইটের ক্ষতি করতে পারবে। আমরা যেটা করব এটাকে ডিসেবল করে দিব, ঠিক আছে। এই ফোল্ডারটা যেন সবাই দেখতে না পারে, ডিরেক্টরি ফোল্ডারগুলো যেন সবাই দেখতে না পারে, এটাকে আমরা অফ করে দিব, অফ। সো এটা করার জন্য আমরা কিভাবে অফ করব, একটা কোডিং লাগবে। কোডিংটা আপনাদের দরকার হবে, কোডিং আপনার এই যে এটা লাগবে আমাদের। আচ্ছা, এটা আমি ডাউনলোড করলাম না, এটা ডিরেক্ট ওপেন করলাম। এই যে দেখেন ডিসেবল ডিরেক্টরি ব্রাউজিং কোড, হ্যাঁ, এটা আমাকে বসাইতে হবে আমার সি প্যানেলের htaccess ফাইলে এন ওয়ার্ডপ্রেস কথাটার নিচে, ঠিক আছে। সি প্যানেলের htaccess ফাইলে এন ওয়ার্ডপ্রেস কথাটার নিচে এই যে কোডটা আছে, এই কোডটা আমার কপি করে বসায় দিতে হবে। তাহলে আমার এই ডিরেক্টরি ব্রাউজিংটা অফ হয়ে যাবে, যে কেউ আমার ওয়েবসাইটের এই ফোল্ডারগুলোর অ্যাক্সেস পাবে না, মানে দেখতে পারবে না। তো এটা আমাকে করতে হইলে যাইতে হবে .htaccess ফাইলে, ঠিক আছে। এই .htaccess ফাইল এটা কোথায় থাকে? .htaccess ফাইলটা জানি আমরা নাকি জানি না, এটা থাকে আপনার সি প্যানেলে। হ্যাঁ, আমি যদি সি প্যানেলে আসি, সি প্যানেল থেকে আপনার একটু টুলসে যাই, টুলস থেকে আপনার চলে যায় আমার ফাইলস, ঠিক আছে। ফাইলস থেকে আপনি চলে যাবেন ফাইল ম্যানেজার, ফাইলস থেকে ফাইলস ম্যানেজারে গিয়ে এই যে দেখেন আপনার এখানে বাম পাশে যে অপশনগুলো আছে এখান থেকে আপনি চলে যাবেন পাবলিক HTML। এই যে দেখেন, দেখা যায় পাবলিক HTML, দেখা যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে, ওই ফাইলের এখানে ডাবল ক্লিক করলে এই যে দেখেন .htaccess আসছে, দেখা যায়। অনেক সময় আপনার এটা আসবে না, অনেক সময় দেখবেন আপনার এখানে এটা আসে নাই। কেন আসে নাই? কারণ এটাকে হাইড করে রাখা হয়, ঠিক আছে, হাইড করে রাখা হয়। তখন আপনাকে এটা আনহাইড করতে হবে। আনহাইড করতে হইলে কি করতে হবে? সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে দেখেন একটা অপশন দেখা যায় শো হিডেন ফাইলস, দেখা যায়, এটাকে এনাবল করে দিবেন, এনাবল করে সেভ, ওকে। এটা কেন? কারণ যদি দেখেন আপনি সি প্যানেলে আসছেন, হ্যাঁ, সি প্যানেলের ফাইলে আসছেন, ফাইল থেকে ফাইল ম্যানেজারে আসলেন, তাহলে কি এই যে এটা ওপেন হয়েছে, ওপেন হয়েছে না? এখন আমাকে কোথায় যেতে হবে? public_html, এখানে যেতে হবে, তাই না? এখানে htaccess ফাইলটা আছে। বাট অনেক সময় দেখবেন আপনি এখানে আসার পরেও .htaccess ফাইলটা পাচ্ছেন না। কেন? কারণ এটাকে হাইড করে রাখা হয়েছে। সো তখন আপনাকে যেটা করতে হবে, সেটিংস থেকে এটাকে শো হিডেন ফাইলস এই অপশনটা সিলেক্ট করে সেভ করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা তারপর এখানে ডাবল ক্লিক করলে হবে না, ডাবল ক্লিক করলে এই ফাইলটা আপনার ডাউনলোড হবে, ঠিক আছে। বাট আমরা তো ডাউনলোড করব না, আমরা কি করতে আসছি এখানে বলেন তো? কি করতে আসছি? একটা কোড বসাইতে আসছি, ঠিক আছে। অফ তো করবো কিসের মাধ্যমে? কোডের মাধ্যমে, ঠিক আছে। আমরা এখানে আপনার ডাবল ক্লিক না করে এই যে আইকন, ফাইলের যে আইকনটা আছে এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন থেকে আপনি চলে যাবেন এখানে এডিট, এই যে এডিট অপশনটা ক্লিক করবেন। এডিট অপশনটা ক্লিক করলে দেখেন
ওরা আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। কেন? কারণ এটা খুব সেন্সিটিভ একটা জায়গা। হ্যাঁ, সো আমি আবার এডিট বাটনটা সিলেক্ট করে দিব, মানে আমি আমার রিস্কটা বুঝতে পারতেছি এখানে সমস্যা আছে যদি ভুল হয়। সো আমি এটা আবার এডিট বাটনে সিলেক্ট করে এখানে আপনার শীত আসে নাই। আচ্ছা, এটা কি সার্ভারে প্রবলেম করতেছে নাকি? আচ্ছা, একটু একটু ওয়েট করেন, আমি অন্য আরেকজনেরটাতে গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন আসছে বাট ইফ মডিউল লাইট স্পিড, ইফ মডিউল, হ্যাঁ ঠিক আছে। এটা আপনার এক্সপায়ার্স বাই ট্যাব, আচ্ছা ঠিক আছে, এটা ইংলিশেই আছে। এখন আমাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাকে খুঁজতে হবে হ্যাশট্যাগ এন ওয়ার্ডপ্রেস, এই কথাটা কোথায় আছে। হ্যাঁ, আমি এখন চলে যাব আপনার এখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করে, কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দিলে যে দেখেন আমি এখন সার্চ করব এন্ড, ঠিক আছে, এন্ড ওয়ার্ড, এই যে চলে আসছে এন্ড ওয়ার্ডপ্রেস, দুইটা রেজাল্ট পাইছি। এটা একটা, এই যে এটার একটা, এই যে দেখেন হ্যাশট্যাগ এন্ড ওয়ার্ডপ্রেস পাইছি না? হ্যাশট্যাগ এন্ড ওয়ার্ডপ্রেস পাইছি। এটার নিচে, ঠিক আছে, এইটার নিচে আমি এই কোডটা বসিয়ে দিব। এই যে অপশন অল ইন্ডেক্সেস, এটার নিচে আমি কোডটা আপনার নিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। সো সাকসেস। হ্যাঁ, তো এটা অনেক সময় আপনার দরকার হয় না, কারণ অটোমেটিক আপনার তারা এটা বসায় দেয় অটোমেটিক। সো এটা আপনি আচ্ছা, এটা আপনার ডিসেবল ডিরেক্টরি লিস্টিং, এটা অটোমেটিক বসানো আছে, সো এটা আমার দরকার নাই। এই যে দেখেন তো, এটা কি বসানো আছে না, দেখা যায় অটোমেটিক, ওটা ওরা বসায় দেয়। অনেক সময় আপনার হোস্টিং প্রোভাইডাররা অটোমেটিক এটা দিয়ে দেয়। সো যদি দেখেন যে আছে, তাহলে আর আপনার দরকার নেই, আপনারা লাগবে না। হ্যাঁ, এটাকে তখন উঠায় দেন, উঠে আবার সেভ করে দেন। যদি দেখেন যে আপনার এটা অটোমেটিক ওরা বসায় দিছে, তাহলে দরকার নাই, সেই ক্ষেত্রে এটা ডাবল হয়ে যাবে, ডাবল দরকার নেই। হ্যাঁ, যদি দেখেন যে নাই, এই ধরনের কোডিংটা নাই, তাহলে বসায় দিবেন। বাট যদি দেখেন আছে, তাহলে বসানোর দরকার নাই। সো কোথায় বসাবো, কিভাবে বসাবো, ক্লিয়ার? আমরা কিভাবে এটা অফ করতেছি ডিরেক্টরি ব্রাউজিংটা। বুঝি নাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি পাইনি, ডাটা পাইনি, সার্ভারের সমস্যা হচ্ছিল। হ্যাঁ, বাট আপনারা আপনারা যেখানে আপনারা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ বসাবেন, ঠিক আছে, আপনাদের ওইটা ওখানে থাকবে। আমাদের এটা বিভিন্ন, আমরা ফ্যাকাল্টিরা ইউজ করি তো, তার কারণে আমাদের এটা অনেক সময় ম্যাশ আপ হয়ে যায়। সো আপনারা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই যাবেন, ওখানেই আপনারা ডট এইচটিএক্সএস এর ওইখানে এডিট বাটন থেকে আপনারা এটা বসাইতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি ব্রাউজিং ডিসেবল করার প্রসেস। তারপর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ডিসেবল পোস্ট রিভিশন। ডিসেবল পোস্ট রিভিশনটা আপনাদের জিনিসটা আগে কি, ওইটা আগে বুঝাই, তারপরে বলবো যে এটা লাগে কি লাগে না। ডিসেবল পোস্ট রিভিশনটা হচ্ছে আপনাদের পোস্ট, ঠিক আছে, আপনারা যে ওয়েবসাইটে দিবেন, আপনার বিভিন্ন যে আর্টিকেলগুলো আর কি, ব্লগিং কন্টেন্টগুলো যে আপনি দিবেন, এগুলো কি হিসেবে দিবেন? পোস্ট হিসেবে দিবেন, ঠিক আছে। এখন এই যে পোস্ট হিসেবে যে দিচ্ছেন, এটা আপনার ওয়েবসাইটের যে ইটা, ঠিক আছে, মানে রিভিশন যদি দরকার হয় ইন ফিউচার, আপনার আর্টিকেলটা, আপনি ব্লগিং যে কন্টেন্টটা দিলেন, এটা যদি আপনার এডিট করতে হয় বা এটা যদি আপনার মডিফাই করতে হয়, তো সেটা আপনি কি করবেন, ডিসেবল করে দিলেন, ঠিক আছে, যাতে ইন ফিউচার এটা কেউ এডিট করতে না পারে, ভবিষ্যতে এটা যেন কেউ মডিফাই করতে না পারে। কিন্তু এটা আপনার ভালো তেমন কিছু না,
মানে আপনি যে পোস্ট রিভিশন করাটা ডিসেবল করে দিচ্ছেন, এটা ভালো কিছু না। কেন না? কারণ বিভিন্ন সময় আপনাকে ইনফরমেশন চেঞ্জ করতে হইতেই পারে। যেমন ধরেন আপনি কোনো একটা কন্টেন্ট দিলেন, যেখানে আপনার যে আর্টিকেলে আইটেমগুলো আছে সেটা হয়তো কিছু নাই। হ্যাঁ, কিছু নাই বলতে এই আইটেমটা এখন পাওয়া যাচ্ছে না, এই আইটেমটা এখন বাজারে নাই। তো সেক্ষেত্রে আপনাকে তখন আর্টিকেলটা মডিফাই করতে হবে, এডিট করতে হবে ওটাকে রিমুভ করার জন্য। বা আপনার হয়তো দেখা যাচ্ছে যে এটাকে টাইম টু টাইম ইনফরমেশন আপডেট করতে হবে, আপনার যে পোস্টটা সেখানে আপনার ইনফরমেশন টাইম টু টাইম আপডেট করতে হবে। তো তখন এডিট করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তখন আপনাকে এডিট করতে হবে, তা না হলে এটা আপনি আপডেট করতে পারবেন না। এখন আপনি যদি এটাকে ডিসেবল করে দেন, ঠিক আছে, যদি ডিসেবল করে দেন তাহলে কি আর এটা আপডেট করতে পারবেন, এডিট করতে পারবেন আপনার পোস্ট ওয়েবসাইটের? পারবেন? পারবেন না। হ্যাঁ, সো এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর। সো যার কারণে এটা আমি রিকমেন্ড করি না, বাট অনেকে করে, অনেকে এটা আপনার দেখায়। হ্যাঁ, তো যার কারণে এটা দেখানো। সো যদি চান, ঠিক আছে, কিভাবে করবেন এটাও দেখায় দিই। এটা করবেন আপনি আপনার ওয়েবসাইটের, দেখেন ডাব্লুপি কনফিগ ফাইলে আপনাকে এটা দিতে হবে। ডাব্লুপি কনফিগ ফাইল এটা আপনার কোথায় আছে? ডাব্লুপি কনফিগ ফাইল এইখানে আপনার আছে। আপনি যদি সি প্যানেলে আসেন, সি প্যানেলের আপনি ফাইলস থেকে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ওই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ওই ফাইল ফোল্ডারের মধ্যে যাইতে হবে। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল কোথায় গেল? এই যে এখানে ডাবল ক্লিক করবেন। এখানে আপনার এটা নাই, ঠিক আছে, এখানে নাই। বাট আমি যদি আমার আগেরটাতে যাই, আগের ফোল্ডারটাতে যদি আমি আসি, এখানে 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 আপনার এই যে দেখেন wp-config.php পাইছি না? ঠিক আছে, wp-config.php দেখা যাচ্ছে। হ্যালো, config.php। সো এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে এডিট, এখানে চলে আসবেন, এডিটে চলে আসবেন। যদি দেখতে না পান, হ্যাঁ, তাহলে ওই যে সেটিংস থেকে এটাকে শো হিডেন ফাইলস অপশনটা অন করে নেবেন। এবং এখানে আসার পর আপনাকে কি বলা হচ্ছে, অ্যাবিস পাথ, ঠিক আছে, এই যে কোডটা, এই যে কোডটা, এই কোডটা আপনার অ্যাবিস পাথ তৃতীয় এর নিচে বসাইতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন অ্যাবিস পাথ যদি আমাকে সার্চ করতে হয়, আমি আপনার যে জায়গায় যাব, এখানে আমি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে আমি দেব অ্যাবিস পাথ। হ্যাঁ, সেই যে দেখেন অ্যাবিস পাথ আমার 4টা আসছে টোটাল, দেখেন 4টা আসছে না? কয়টা আসছে? 4টা। আপনাকে তৃতীয় অ্যাবিস পাথ, এই যে তৃতীয় অ্যাবিস পাথের নিচে আপনাকে এটা বসাইতে হবে। একটা এন্টার দিয়ে এই কোডটা আপনি বসায় দিবেন, ঠিক আছে, কপি করবেন, এখানে কোডটা বসায় দিবেন, বসায় তারপর সেভ করে দিবেন। বাট এটা আমি রিকমেন্ড করি না, কেন করি না সেটাও বলে দিছি। সো এটা আমি সাজেস্ট করব আপনারা এটা বসাবেন না, বাট আমি দেখাই দিলাম, ঠিক আছে, ক্লিয়ার? এগুলো ঝামেলার কাজ। হ্যাঁ, কারণ আপনি কোডিং যখন করেন একটা ওয়েবসাইটে, এটা কিন্তু তার স্ট্রাকচারে ইফেক্ট করে। সো আপনি এটা ডিসেবল করলেন, এনাবল করলেন, এগুলা আপনার একটা ইম্প্যাক্ট থাকে, ঠিক আছে, একটা ইম্প্যাক্ট করে। আপনি যদি এগুলা চেঞ্জ করেন আপনার ওয়েবসাইটে, এগুলোর একটা ইম্প্যাক্ট করে। সো আমি রিকমেন্ড করব, দরকার নেই আপনার এত চেঞ্জ করার, কোনো দরকার নেই। বুঝা গেছে? তারপর দেখেন রিমুভ ডিফল্ট ডব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট, এটা এক সময় ছিল, এখন লাগে না, ঠিক আছে।
তারপরেও দেখা দেই, ধরেন আপনি কোনো এক্সপায়ার্ড ডোমেইন পারচেজ করছেন। এক্সপায়ার্ড ডোমেইন বুঝেন? এক্সপায়ার্ড ডোমেইন যেটা ওল্ড হয়ে গেছে আর কি, ঠিক আছে? ওই যে আমাদের বিভিন্ন আইটেমে এক্সপায়ারি ডেট লেখা থাকে না, এক্সপায়ারি ডেট। হ্যাঁ, যদি দেখি যে আমার এক্সপায়ারি ডেট ক্রস হয়ে গেছে, তখন কি ওইগুলো আমরা আর ইউজ করি? কারণ এক্সপায়ার্ড, তাই না? সো এক্সপায়ার্ড ডোমেইন হচ্ছে ঠিক ওই ধরনের, যেটা আপনার মানে ওল্ড হয়ে গেছে, মানে আউট, তার ভ্যালিডিটি শেষ। এখন আপনি যদি ওই ধরনের এক্সপায়ার্ড ডোমেইন, ওল্ড ডোমেইন পারচেস করেন, অনেকেই করে, এগুলার তার ডিএপি স্কোর হাই হয়, তো তখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয়, আপনাকে ব্যাকএন্ডে এসে তখন এটা চেক করতে হবে যে ওইখানে আপনার কোনো অ্যাডমিন আছে কিনা, ঠিক আছে? অ্যাডমিন অ্যাকাউন্ট আছে কিনা, এটা আপনাকে তখন চেক করতে হবে। কেন? কারণ এখন তো নতুন মালিক আপনি, ঠিক আছে? এখন নতুন মালিক আপনি, এখন পুরাতন যদি কেউ থাকে, সে যদি রিমুভ না হয়, হ্যাঁ, সেও আছে, আপনিও আছেন, আপনিও কাজ করতেছেন, তো যে কোনো সময় হয়তো দেখা যেতে পারে সে আপনাকে রিমুভ করতে পারে। তো এখন আপনি যখন এই ধরনের কোনো এক্সপায়ার্ড ডোমেইন বা অন্য কোনো ওয়েবসাইট যখন আপনি পারচেস করবেন অন্য কোনো কারো কাছ থেকে, এবং এটা যদি ওয়ার্ডপ্রেস হয়ে থাকে, তো তখন আপনি কি করবেন? আপনার ব্যাকএন্ডে এসে ইউজার্স থেকে অল ইউজারে আসবেন, এসে আপনি যদি দেখেন যে হ্যাঁ, এখানে মিস্টার এক্স কে দেখা যাচ্ছে, যে ছিল প্রিভিয়াস ওনার বা প্রিভিয়াস কোনো পার্টি, হ্যাঁ, তার সাথে এখন আর আপনার কোনো সম্পর্ক নাই, বা আপনার এই ওয়েবসাইটে তার এখন কোনো অ্যাক্সেসেরও দরকার নাই, তখন আপনি কি করবেন? এখান থেকে আপনার রিমুভ একটা অপশন থাকবে, তাকে আপনি রিমুভ করে দিবেন। আমার এখানে বর্তমানে নাই, কারণ আমার এখানে ইউজার বর্তমানে কয়জন? একজন। এখন আমি যদি আমারই রিমুভ করে দিই তাহলে তো হবে না, তাই না? সো যখন এখানে মাল্টিপল থাকবে, তখন আপনি এখানে রিমুভ করার অপশন পাবেন, ইজিলি আপনি তখন তাকে রিমুভ করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার, যদি আপনার ওয়েবসাইটে যদি আনঅথরাইজ এই ধরনের কোনো পার্সন থাকে, বিশেষ করে এক্সপায়ার্ড ডোমেইন পারচেজ করলে এই ধরনের ব্যাপার হয়, তাকে অবশ্যই এটা রিমুভ করে দিবেন। এটাকে বলা হচ্ছে রিমুভ ডিফল্ট ডাব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট। নেক্সট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে হাইড লগইন এররস, ঠিক আছে? হাইড লগইন এররস জিনিসটা কি? হাইড লগইন এররস জিনিসটা হচ্ছে, ধরেন আমি যদি লগ আউট হই, ঠিক আছে, আমি লগ আউট হয়ে গেছি, এখন এখানে আমি আমার ইউজার নেমটা দিলাম, দিয়ে আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, হাবিজাবি পাসওয়ার্ড দিয়েছি। এখন আমি একটু লগ ইন করি, সো দেখেন এখানে একটা এরর মেসেজ দিছে না? দেখা যায় এরর মেসেজটা কি দিছে? দেখেন, দ্য পাসওয়ার্ড ইউ এন্টার্ড ফর দ্য ইউজার নেম সুফিয়ান ইজ ইনকারেক্ট। দ্য পাসওয়ার্ড ইউ এন্টার্ড ফর দ্য ইউজার নেম সুফিয়ান ইজ ইনকারেক্ট মানে কি? আমি যে ইউজার নেম যে পাসওয়ার্ডটা দিছি, এটা ইনকারেক্ট মানে হয় নাই। হ্যাঁ, মানে আমার পাসওয়ার্ড হয় নাই, কিন্তু ইউজার নেমটা ঠিক আছে, তাই না? ইউজার নেমটা ঠিক আছে। এখন এই ইউজার নেমটা আমার, কেউ যদি ওয়েবসাইটটা হ্যাক করতে চায়, তো তখন সে তো ইজিলি বুঝতে পারবে যে আমি তো ইউজার নেম পাইছি, ঠিক আছে? আমার এখন কি দরকার? পাসওয়ার্ডটা দরকার। তো এটা আমি আমার হ্যাকারকেও জানতে দিব না যে আমার ইউজার নেমটা সে যে কারেক্ট পাইছে। সো এটার জন্য আমরা যেটা করব, একটা কোড বসাবো। এই কোডটা বসাইতে হলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে আপনার অ্যাপিয়ারেন্স থেকে আমি চলে যাব থিম ফাইল এডিটর, ঠিক আছে? থিম ফাইল এডিটরে যাব। এখানে থিম ফাংশনস বা functions.php এখানে চলে আসবো। এই যে এখানে দেখেন আপনার গ্রেটার দেন কোয়েশ্চেন মার্ক PHP, এই যে রোটা, এটার নিচে আমি একটা কোড বসাবো, ঠিক আছে? ঠিক এই ওয়ানের নিচে এই কোডটা হচ্ছে এই যে দেখেন, এই যে কোডটা, এই কোডটা আমি কপি করে নিলাম, Ctrl+C। কপি করার পর এখানে আমি এটা
বসাই দিব কন্ট্রোল ভি দিয়ে এখন আমি এটা আপনার আপডেট, ঠিক আছে। ফাইল এডিটেড সাকসেসফুলি, আমাদের ফাইল এডিট করা হয়ে গেছে। এখন আমি এটা লগ আউট হয়ে যাই, ঠিক আছে। লগ আউট হইলাম, এখন আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম একটা, এখন আমি একটা এন্টার দিই। দেখেন তো এখন কোনো মেসেজ আসছে? শো করতেছে না। সো আগের মেসেজে কি সমস্যা ছিল? আমার ইউজার নেমটা বোঝা যাচ্ছিল, তাই না? আমার যে ইউজার নেমটা ঠিক আছে সেটা বোঝা যাচ্ছিল। সো এটা আমি হাইড করে দিলাম। এখন আমার ইউজার নেম ঠিক থাকুক আর যাই থাকুক, ধরেন এখানে আমি আপনার দিলাম ইএস ডিএম শর্ট, ঠিক আছে। এখন আমি দিলাম। সো আমার কি কিছু বোঝা যায়? কোনো মেসেজ আসছে? আসছে কোনো মেসেজ? বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি। সো এইটাই হচ্ছে মূলত আপনার হাইড করে দেওয়া। তো এইগুলা হচ্ছে আমাদের অনসাইট কাজ আমাদের ওয়েবসাইটের। সো ডান। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সোফার বলতে পারেন। এটা আপনি যখন মানে আপনার যে হোস্টিং প্রোভাইডার, হ্যাঁ, তাকে যখন আপনি পে করবেন না তখন এটা আপনার হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে যায়। এটা আপনাকে রিনিউ করার জন্য পে করতে হয়, ওটা যখন আপনি করবেন না তখন এটা এক্সপায়ার্ড হয়ে যায়। না, আপনি হোস্টিংটা সর্বোচ্চ 2 বছরের জন্য পারচেস করতে পারেন, আর ডোমেনটা 10 বছরের জন্য পারচেস করতে পারেন। আর আপনার তো হোস্টিংটাই আসল। মোহাম্মদ সাজ্জাদুল হক আছেন? চৈতি বিশ্বাস, মারিফা হক সাদিয়া, অমরজিৎ চাকমা, নাহিদ হাসান সাব্বির, আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, হুমায়ুন মোর্শেদ খান। আচ্ছা, মারিফা হক সাদিয়া উনি মনে হয় কমেন্ট করছিল নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ইসরাত জাহান মারিয়া। আচ্ছা, ইসরাত জাহান মারিয়া। আচ্ছা আচ্ছা, হুমায়ুন মোর্শেদ খান উনি আছে। আচ্ছা, উনি খালি কমেন্ট করে কেন? আরিফুর রহমান, সাবিরুজ্জামান, আবু নাইম রাব্বি, ইমাম হাসান, নাজমুল হাসান দুরন্ত নাই। ফাহিমা খাতুন, ফাহিম হুসেইন,
সাদিয়া আবরার, নাফিসা চৌধুরী জুই, ইসরাত জাহান, আচ্ছা উনি কমেন্ট করছিল। তারপর মাইনুদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন, সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, হালিমা আক্তার, রবিন ব্যাপারী, মোস্তফা মাহবুব তন্ময়, তারিকুল ইসলাম, নাসমিন সুলতানা, শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম, দিল, হ্যাঁ ধ্রুব সরকার, আচ্ছা ধ্রুব সরকার আছে, এস এম ইমদাদুল হক পল্লব। আচ্ছা কেউ কি কমেন্ট করছে? আচ্ছা আমি আবার একটু রিপিট করি। আপনার মারিফক, সাদিয়া নাই, অমরজিৎ চাকমা, নাহিদ হাসান সাব্বির, আদনান আব্দুল হান্নান সরকার, নাজমুল হাসান দুরন্ত, মোহাম্মদ মাইনুদ্দিন, সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, মোস্তফা মাহবুব তন্ময়, তারিকুল ইসলাম। কমেন্ট কে কে করছে? ইমদাদুল হক পল্লব, ইমদাদুল হক পল্লব তো আছে, রবিন ব্যাপারী, রবিন ব্যাপারী দিছি না? দিছে তো। আচ্ছা তারপর অমরজিৎ চাকমা, অমরজিৎ চাকমা, আচ্ছা ঠিক আছে, ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কনফিউশন? হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে, বলেন বলেন, হ্যাঁ বলেন। হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? আমি আপনি আপনি মনে হয় শুনতে পারতেছেন কিনা কমেন্ট করেন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে। আচ্ছা কমেন্ট, সাব্বির হোসেন 21 নাম্বার সিরিয়াল, সাব্বির হোসেন, ওকে দিলাম। ঠিক আছে দিয়ে দিছি সাব্বির হোসেন। ওকে সবাই আল্লাহ হাফেজ।